হ্যালো ভিউয়ার্স, গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, গল্পটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই গল্পটি খুবই রোমান্টিক এবং রহস্যে ঘেরা। গল্পটি সম্পূর্ণ না দেখলে আপনারা গল্পটি বুঝতে পারবেন না। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। অবনীর চোখে কালো কাপড় বেঁধে কোলে উঠিয়ে নিয়ে তার ভার্সিটির সামনে থেকে তাকে তুলে নিয়ে আসলাম। এই এই কে আপনি? আর আমায় কই নিয়ে যাচ্ছেন? প্লিজ ছেড়ে দিন আমায়। জানেমান, তোমায় ছাড়ার জন্য তো কোলে নেইনি, তোমায় আমার সাথে নিয়ে যাওয়ার জন্য কোলে উঠিয়েছি। প্লিজ আমায় ছেড়ে দিন, আমি আপনার সাথে কোথাও যাব না। তোমার যেতে হবে না, আমি তো আছি তোমায় নিয়ে যাওয়ার জন্য। তোমায় আমি নিয়ে যাচ্ছি, তুমি জাস্ট চুপ করে কোলে বসে থাকো। না না, আমি চুপ করে থাকবো না, আমি চিৎকার করে মানুষজন জড়ো করে ফেলবো। ওকে করো। এটা বলতেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। আশেপাশের মানুষজন সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, কিন্তু আমার বডিগার্ডগুলোকে দেখে কেউ আর কিছু বলার সাহস পাচ্ছে না। অবনী, তোমায় ভালোই ভালোই বলছি চিৎকার চেঁচামেচি না করতে, তাহলে কিন্তু খারাপ হবে বলে দিলাম। প্লিজ হেল্প মি, কেউ আমাকে বাঁচান। মেয়েটাকে বারণ করা সত্ত্বেও মেয়েটা চেঁচামেচি করছে। মানুষজন এবার আরও বাঁকা চোখে তাকিয়ে আছে আমার দিকে। আরে, আপনারা সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? আপনারা হয়তো ভাবছেন যে মেয়েটাকে আমি জোর করছি, কিন্তু না, মেয়েটা আমার স্ত্রী, সে আমার উপরে অভিমান করেছে, তাই তার রাগ ভাঙানোর জন্য একটা সারপ্রাইজ আয়োজন করেছি, তাই তাকে নিয়ে যাচ্ছি। তখনই অবনী চেঁচিয়ে বলল, প্লিজ হেল্প মি, এই লোক আমার কেউ না, সে আমায় জোর করে নিয়ে যাচ্ছে। অবনীর কথা শুনে সবাই আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। না, মেয়েটাকে আটকাতে হবে, না হয় কেলেঙ্কারি হয়ে যাবে। তাই কিছু না করতে পেরে অবনীর ঠোঁটে চুমু বসিয়ে দিলাম। এবার অবনী ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। জোর করে তাকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে, আর আমি অবনীকে কোলে নিয়ে জড়িয়ে ধরে আছি। সে তো চেঁচিয়ে পুরো দুনিয়াদারি একত্রে করে ফেলছে গাড়ির ভিতরে। না, মেয়েটাকে এভাবে থামানো যাবে না, না হয় মানুষ বলবে মেয়েটাকে কিডন্যাপ করেছি। আবার সেই আগের পদ্ধতি অবলম্বন করলাম। অবনীকে নিজের বাহুডোরে শক্ত করে জড়িয়ে ধরে ও ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট বসিয়ে দিলাম। এই চুমু খাওয়াতে একদম ঘরে এসে পৌঁছেছি, তবে আমার কোনো হদিশ নেই। আমি অবনীকে চুমু খাওয়ায় এতই মগ্ন হয়ে পড়েছিলাম যে বাসার সামনে এসে পড়লাম, তাও ঠিকই পাইনি। তখন আমার বডিগার্ড বলল, স্যার, বাসার সামনে চলে এসেছি। ড্রাইভারের ডাকে হুঁশ ফিরল। ওকে, তুমি গাড়ি সাইড করো, আমি ওকে নিয়ে বাসায় ঢুকছি। অবনীকে নিয়ে বাসায় ঢুকে পড়লাম। অবনীর হাত পা ছোটাছুটি তো করা বন্ধই হচ্ছে না। আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন? প্লিজ আমায় ছেড়ে দিন না, আমি বাসায় যাব। তোমার হবুর বাড়িতে তোমায় নিয়ে এসেছি, আজ থেকে এটাই তোমার বাসা। এই বাড়িতে একবার প্রবেশ করেছে তো কোনোদিন আর যেতে পারবে না। আপনি এসব কি বলছেন? আর আমার হবু মানে? মানে আমি তো তোমার হবু, গাড়িতে তোমার উপরে অধিকার কি এমনি খাটিয়েছি নাকি? না, আমি মানি না, আপনি আমার হবু হতে পারেন না। না মানলে আমার কিছুই করার নেই, তবে এটা মাথায় রেখো, তুমি আমার বউ, তুমি এই বাড়িতেই থাকবে। তুমি হাজার চাইলেও এখান থেকে পালাতে পারবে না। এবার আমি চললাম, আমার কাজ আছে। ও হ্যাঁ, তার আগে চোখের বাঁধনটা খুলে দেই। তারপর অবনীর চোখের বাঁধনটা খুলে দিলাম। তাকে কালো কাপড় বেঁধে এজন্য এনেছি যে যেন পথ দেখতে না পারে, কারণ সে যদি পথ চিনে যায় তাহলে সে পালিয়ে যেতে পারে। চোখ খুলে দেওয়ার পর সে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এ মেয়ে, কি দেখছো অমন করে? আপনার চোখ দুটো আমার খুব পরিচিত। ও, এবার তাহলে থাকো, আমি কাজ শেষ করে আসি। বেটা, তুই যা, খালি তুই গেলেই আমি পালিয়ে যাব। অবনীকে বাসায় রেখে চলে আসলাম। হঠাৎ সিকিউরিটি ফোন দিল। স্যার, ম্যাম জঙ্গলের ভিতরে কোথায় যেন হারিয়ে গিয়েছে। সে হারিয়ে যায়নি, পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তোমরা ওর খোঁজ করো, আশা করি পেয়ে যাবে, কারণ সে আমার বাড়ি থেকে মৃত্যুর আগ পর্যন্ত পালাতে পারবে না। তোমরা খোঁজ চালু করো, আমি আসছি। আর আজ সবকটা সিকিউরিটিকে মজা দেখাবো। সিকিউরিটির সাথে কথা বলে ফোন কেটে দিলাম। অন্যদিকে অমনি ভাবছে,
হে আল্লাহ, আমি কোথায় ফেসে গেলাম? চারিদিকে জঙ্গল আর জঙ্গল, তার উপরে জঙ্গলের ভিতর থেকে কেমন যেন ভয়ঙ্কর পশু পাখির আওয়াজ আসছে। আল্লাহ, আমি হয়তো আর কোনোদিন বাবা মায়ের মুখ দেখতে পারবো না। তখনই একটা বাঘ জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে। অবনী এটা দেখে দাঁত মুখ খিচে দৌড় মারে। বাঘটাও তার পিছু নেয়। হঠাৎ দেখে বাঘটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, আর সামনে পাঠানের মতন সেই অপরিচিত লোকটা দাঁড়িয়ে আছে। জানেমান, তোমায় বলেছিলাম তুমি হাজার চাইলেও এখান থেকে পালাতে পারবে না। কেন বৃথা চেষ্টা করো তুমি? হ্যাঁ, প্লিজ, আমি ঘরে যাব। এই জায়গাটায় সব কয়টা পশু পাখি বসবাস করে, মানুষ বলতে কেউ থাকে না এই জঙ্গলে। আপনিও সেই কাতারের। অবনী, বারবার বলছি মানিয়ে নেওয়ার ট্রাই করো, না হয় সব দিক দিয়েই হারাবে। আমি মেনে নিলে পুরো দুনিয়া পেয়ে যাবে, আর না হয় ভিতরে ভিতরে নিজেই ধুকে ধুকে মরবে। আপনায় আমি মানব না, ব্যাস মানব না। ওকে, তোমায় মানতে হবে না, আমিই তোমায় মেনে নিলাম। এটা বলেই অমনিকে করে তুলে নিলাম। তারপর জঙ্গলের ভিতর থেকে সোজা বাসায় উকিল সাহেবকে আসার সময় সাথে করে নিয়ে এসেছি। কাজের মহিলাকে বললাম অবনীকে সাজিয়ে দিতে। সে অবনীকে নিয়ে সাজাতে চলে গেল। আপা, কোন কালারের শাড়ি পরবেন আপনি? আমি কিছুই পরবো না, আমি বাড়ি যাব। মাথা থেকে সেই ভূত নামিয়ে ফেলেন। আপনি কখনো এই জায়গা থেকে যেতে পারবেন না। আর বড় কথা হলো, এখান থেকে যেয়ে কি করবেন? আকাশ স্যার তো অনেক ভালো একটা মানুষ, তিনার সাথেই থেকে যান। তিনি বাসার পেছনে পুরো শপিং মল বানিয়ে রেখেছে। সেখানে মেয়েদের সমস্ত দামি দামি কাপড়, দামি দামি সব অলংকার মজুদ আছে। সব কিছুই তো আপনার হবে। তোমার সেই বেয়াদ্দপ আকাশ ছেড়ে কোনো কিছুই আমার লাগবে না, আমি বাড়ি যাব। ম্যাম, আপনি রেডি হয়ে নিন প্লিজ, না হয় আকাশ স্যার আমার 12টা বাজিয়ে দিবে। না না না, আমি রেডি হব না তো রেডি হব না। ওকে, আমি স্যারকে গিয়ে বলছি। স্যার, ম্যাম নাকি রেডি হবেন না। ওকে, আমি দেখছি। সোজা গিয়ে অবনীকে রুম থেকে কোলে তুলে বাইরে নিয়ে আসলাম। উকিল সাহেব, আপনি বিয়ে পড়ান। অবনী তো সেই রকমের চিৎকার চেঁচামেচি করছে, সে বিয়ে করবে না। শুধু কানে কানে একটা কথা বললাম, তারপর চুপচাপ সে আমায় বিয়ে করে নিল। বিয়ে পড়িয়ে কাজী সাহেব চলে গেল, আর আমি অবনীকে নিয়ে সেইভাবে রুমে ঢুকে পড়লাম। তারপর আলমারি থেকে শাড়ি বের করে নিজ হাতে তাকে শাড়ি পরিয়ে দিলাম। শাড়ি পরানোর সময় অবনীর কত জায়গায় যে আমি চুমু খেয়েছি তা ওপরাল্লাই জানেন। অবনীর কানে সেই একটা কথা বলার পর থেকে সে একদম চুপচাপ হয়ে গেছে। আচ্ছা, আমি কি আর কখনো আমার মা বাবাকে দেখতে পাবো না? পাবে পাবে, সময় হলে সবাইকে দেখতে পাবে। এবার দেখি, চুপচাপ খাটে গিয়ে বসো। আমি দরজা খুলে ভিতরে আসলে তুমি আমার পায়ে ধরে সালাম করবে, নতুন বউয়ের মতো। অবনীকে খাটে রেখে বাইরে চলে গেলাম। খুব খুশি লাগছে মনের ভিতরে, আবার খুব কষ্টও হচ্ছে। চোখের সামনে ভেসে বেড়াচ্ছে সেদিনের কথাগুলো। সেদিন জনসম্মুখে মাকে অপমান করে পাথর মারা হয়েছিল, আর মা সেই কষ্ট সহ্য করতে না পেরে সেখানেই দম ছেড়ে দেয়। এসব নিয়ে ভাবতে ভাবতেই নিজের অজান্তে কান্না করে দিলাম। তখনই কাজের মহিলা আপা আসলো, তারপর বলল, ভাইজান, আজ আপনার খুশির দিন। সেদিনের কথা মনে করে ভেঙে পড়লে চলবে না। যান, ভিতরে যান, ম্যাম অপেক্ষা করছে। চোখ মুছে বাসর ঘরে ঢুকলাম। ঢুকে ভেবেছি হয়তো মেয়েটা আমার পায়ে ধরে সালাম করবে, কিন্তু না, সেই অবাধ্য মানুষের মতো খাটের উপরেই বসে আছে। এটা দেখে চরম রাগ উঠে গেল। সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়লাম অবনীর উপর। মেয়েটা খুব চেঁচিয়েছিল, কিন্তু আমি মুখ চেপে ধরেছি। যা এবার দেখি কত চেঁচাবে। এজন্যই বলেছিলাম মেনে নিলে সব কিছু সহজ হয়ে যাবে। আর যদি সে আমায় সালাম করতে আসতো, তাকে সালাম করতে না দিয়ে বুকে তুলে নিতাম, তারপর সারা রাত বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখে গল্প শোনাতাম। হয়তো আবার মাঝে মাঝে কপালে আলতো করে কয়েকটা চুমো দিতাম। কিন্তু সে শুনল না, তাই তার উপরে হিংস্রতা দেখালাম। অবনীকে ছেড়ে দিয়ে খাট থেকে উঠে এসে বারান্দায় দাঁড়িয়ে আছি। তখন একটা নম্বর থেকে ফোন আসলো। স্যার, অবনীর বাবা তো পুরোই পাগল হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো হওয়ারই। তোমরা তার দিকে নজর রাখো, বাকিটা আমি দেখছি।
কথা শেষ করে রুমে এসে দেখি অবনী সেভাবেই খাটের উপরে পড়ে আছে। শরীরের কাপড় চোপড় ঠিক নেই, তার উপরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে মেয়েটা। এটা দেখে খুব মায়া লেগে গেল। অবনীকে খাট থেকে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। তারপর তাকে গোসল করিয়ে দিয়ে নতুন একটা শাড়ি পরিয়ে দিলাম। সে কিছুই বলছে না, বাকরুদ্ধ হয়ে আছে। তারপর তাকে কোলে করে নিয়ে ছাদে চলে গেলাম। ময়না পাখি, আমাকে মাফ করে দিও। তুমি যদি আমার কথা শুনতে তাহলে আজ এত কষ্ট পেতে না। আচ্ছা থাক, যা হয়েছে হয়েছে, এবার সব কিছু ভুলে যাও। ছাদের উপরে বসেই অনেকটা সময় একা একা বক বক করলাম। অবনী কোনো কথাই বলল না। তারপর তাকে নিয়ে নিচে চলে গেলাম। নিচে গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অবনী মাটিতে পড়ে আছে। অবাক হয়ে গেলাম অবনীর এরূপ আচরণ দেখে। দামি খাট ফেলে রেখে মাটিতে কেন শুতে হবে তার? না, কোনো একটা ঘাবড়া আছে। অবনীকে ডাক দিলাম, সে আমার ডাকের কোনো উত্তর দিল না। সেই রকমভাবেই মাটিতে পড়ে আছে। অবনী বলে ওকে নাড়া দিতেই আমার চোখ জোড়া কপালে উঠে গেল। তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তার নাকের সামনে হাত দিয়ে দেখলাম শ্বাস নিচ্ছে কিনা, কিন্তু না, কোনো সারা শব্দ নেই। তার মানে কি অবনী সত্যিই আমায় ছেড়ে চলে গেল? এত কিছু হয়তো অবনী সহ্য করতে পারেনি, তাই সে সুসাইড করেছে। অবনীকে জড়িয়ে ধরে সজোরে একটা চিৎকার করে উঠলাম। এই মেয়ে মারা গেলে আমার দুনিয়াদারি সমস্ত কিছুই শেষ। তখনই ঘুমটা ভেঙে গেল। আশেপাশে ভালো করে তাকিয়ে পরিস্থিতিটা বোঝার ট্রাই করলাম। সব কিছু তো ঠিকঠাকই আছে। তার মানে কি এতটার সময় আমি স্বপ্ন দেখলাম? পাশ থেকে অবনী আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। অবনী, তুমি ঠিক আছো তো? ঠিক আছি কি না জানি না, তবে জীবিত আছি। অবনী, কী সব বলছো তুমি উল্টাপাল্টা? যা বলেছি ঠিকই বলেছি। গতকাল রাতেই তো আমায় মেরে ফেলেছেন। হায়নার মতো যখন আমার শরীরটাকে নিজের আয়ত্তে নিয়েছে তখনই তো আমার মৃত্যু হয়েছে। শুধু দেহটা দুনিয়ায় লটকে আছে। চাপ নেই, দেহটাও কিছুদিনের মধ্যে 3.5 হাত মাটির নিচে গচে যাবে। অবনীর মুখে এমন ধরনের কথা শুনে বুকের ভিতর কেমন যেন ধূপধূপড়ে শুরু হয়ে গেল। জানি না কি আছে এই মেয়ের মাঝে। উদ্দেশ্য ছিল একরকম, কিন্তু আমি নিজের উদ্দেশ্য ছেড়ে মেয়েটার প্রতি দুর্বল হয়ে গেলাম এক রাতের মধ্যেই। মেয়েটা আমার মন কেড়ে নিয়েছে। না, ওর কিছু হতে দেয়া যাবে না। সে রাজত্ব করবে আমার মনের সিংহাসনে। অবনী, তুমি অলক্ষণে কথা বলো না প্লিজ। মেয়েটাই যে আমি অলক্ষণে? অবনী, তুমি মোটেও অলক্ষণে না, আর তোমার কিছু হতে দিব না আমি। এটা বলেই অবনীকে নিচের বুকে টেনে নিলাম। একদম পাসকল করে মেয়েটাকে জড়িয়ে ধরেছি। জড়িয়ে ধরে তার ঠোঁট কপালে থুতনুতে পাগলের মতো চুমু খেতে আরম্ভ করলাম। সে চুপচাপ আমার বুকে পড়ে আছে। মনে হয় যেন তার মধ্যে কোনো মোহই নেই। সে যেন নিরামিষ প্রকৃতির একটা মানুষ। তৎক্ষণাৎ মনে পড়ল তার উপর জোর খাটাচ্ছি আমি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, করো। আপনার শরীরের ঘ্রাণ আমার আমার খুব পরিচিত। কেন জানি মনে হয় আপনি আমার খুব কাছের কেউ। আর তাছাড়া আপনি আমার নামও জানেন। হয়তোবা তোমার কাছে কেউ, আর তোমায় উঠিয়ে নিয়ে এসেছি, আর তোমার নামটা আমি জানবো না, এমনটা কি করে হয়? লোকটার কথা শুনে নিজের উপরে ঘৃণা হচ্ছে। লোকটা আমার শরীরে জোর খাটিয়েছে। সেই শরীরটাই যেন অপবিত্র মনে হচ্ছে এখন নিজের কাছে। কি হলো, কথা বলছো না যে? আপনার মতো নরপশুর সাথে কি কথা বলবো? মানুষ নন তো আপনি। মানুষ হলেই না হয় কথা বলতাম। হ্যাঁ, ঠিক বলেছ তুমি। আমি মানুষ না, আমি আস্ত একটা রক্তচোষা। তবে সব কিছুর পেছনে তোমার পরিবারেরও হাত আছে। তোমার বাবা আমায় মানুষ থেকে ভয়ঙ্কর হায়েনা বানিয়ে দিয়েছে। ফালতু কথা একদম বলবেন না। আমার বাবার নামকরা বিজনেসম্যান। আপনার মতো হায়নার সাথে আমার বাবার কোনো সম্পর্ক নেই। তিনি সৎ একজন ব্যবসায়ী। সৎ কি অসৎ তার সময় হলে জানতে পারবে। আর এখন এসব কথা ছাড়ো। চুপ করে রইলাম। এমন বাজে মানুষের সাথে মুখ লাগার ইচ্ছে আমারও নেই। হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আমি তোমায় জড়িয়ে ধরে আদর দিচ্ছি, দেখবে তোমার ঘুম চলে আসবে। কিছুই বললাম না আর, কারণ লোকটার জঘন্য আচরণকে তিনি আদর মনে করেন। এমন বিশ্রী চিন্তা ভাবনার মানুষের সাথে কি কথা বলার থাকে আর?
চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অবনী বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। ওর ঘুমান্ত চেহারাটা দেখে এতটা মায়া হচ্ছিল যে কি আর বলবো। আস্তে আস্তে ওর কানের সামনে মুখ নিয়ে গিয়ে ওকে ডাক দিলাম, অবনী উঠে পড়ো, সকাল হয়ে গেছে। সে মিটমিট করে চোখ খুলল। কপালে কয়েকটা চুমু এঁকে দিলাম তার। আদর দিয়ে দিয়েছি, এবার উঠে বসো, আমি তুমি ফ্রেশ করানোর জন্য নিয়ে যাব। কেন, আমার কি হাত পা নেই নাকি? না আমি প্রতিবন্ধী? না তেমন কিছু না, তবে আমি চাই না যে তোমার পা জমিনে পড়ুক। চুপচাপ উঠে বসে পড়লাম। লোকটার আধিক্যতা দেখে রাগে শরীর ফেটে যাচ্ছে, তবুও কিছু বললাম না, কারণ লোকটাকে হাজার বারণ করলেও সে আমার কথা শুনবে না। অবনীকে কোলে তুলে নিলাম। কাজের মহিলা এসে একটা শাড়ি দিয়ে গেল। অবনীকে কোলে করে নিয়েই ওয়াশরুমে চলে গেলাম। তারপর তাকে নিয়েই গোসল করিয়ে দিলাম। গোসল করিয়ে দিয়ে টাওয়াল পরিয়ে দিয়ে কোলে করে নিজের রুমে নিয়ে আসলাম। মেয়েটা একদম চুপচাপ হয়েছিল, মনে হচ্ছিল যেন স্বামীর বাধ্য বউ। তারপর তাকে নিজের হাতে শাড়ি পরিয়ে দিলাম। যখন শাড়ির কুচি দিব তখন তার ধবধবে সাদা পেটের দিকে নজর যায়। হয়ে গেল, ব্যাস মাতাল হয়ে গেলাম। শাড়ির কুচি দেওয়া বাদ দিয়ে রেখে ওর পেটের মধ্যে চুমু খেতে আরম্ভ করে দিলাম। মেয়েটা লজ্জায় চোখে হাত দিয়ে রেখেছে, কিন্তু আমার তো হুঁশই ঠিক নেই। কখনো কি শুনেছেন যে মাতালের হুঁশ ঠিক থাকে? আমারও তেমন ছিল না। আধা ঘন্টা তাকে চুমু খাওয়াই কাটিয়ে দিলাম। আমার যেন মনই ভরছে না। নাভিতেও আলতো করে কয়েকটা চুমু খেয়েছি। একদম পুরোপুরি হারিয়ে গেলাম নেশার রাজ্যে। তখনই অবনীর কথায় হুঁশ ফিরে আসে। জোর করে যখন তুলেই এনেছেন, তাহলে যেতে তো আর দিবেন না, আপনার কাছেই তো রেখে দিবেন আমায়। তাহলে একেবারে এত চুমু খাওয়ার মানেটা কি? অবনীর কথা শুনে 3000 ভোল্টের একটা শক খেলাম। আরে অবনীটা কি বলল? অবনী তুমি কি বলেছো তুমি নিজে জানো? জানবো না কেন? এতটা সময় কোনো কিছুর মোহে আটকে থাকা ঠিক না। তার মানে তুমি বলতে চাইছো জিনিস একটা যখন কিনেছি সেটাকে একবারেই খরচ না করতে, ধীরে ধীরে ব্যবহার করতে? কই, আমি এটা কখন বললাম? এটা না বললেও তোমার কথার মানেটা এমন যে তোমায় ঘন্টাখানেক নিজের কাছে আটকে না রেখে মাঝে মাঝে কাছে টানার জন্য। না, আমার কথার মানে মোটেও এমন না। আপনার বিকৃত মস্তিষ্ক অন্যভাবে কথাটাকে ধারণ করেছে আমার। মস্তিষ্কটা বিকৃত হলেও কথা ধারণ করার শক্তিটা আমার আছে। থাক, আমার যা বোঝার সেটা আমি বুঝে নিয়েছি, এখন রাখো এসব কথা। অবনী চুপ হয়ে গেল। আমি অবনীর শাড়ির কুচি ঠিক করে দিলাম, আবার কোলে তুলে নিলাম। আবার কেন কোলে নিলেন আমায়? নাস্তা খাওয়ানোর জন্য। কাজের মহিলা আপা নিচে নাস্তা লাগিয়েছে, তাই কোলে নিয়েছি। আমি তো নিজেই হেঁটে যেতে পারবো। সেটার আর দরকার নেই, নিজে নিজে যেতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেলে ক্ষতটা আমারই হবে। খাটাস লোকটার কথা শুনে নিজের অজান্তেই হেসে দিলাম। লোকটার এমন ধারা আচরণ দেখে মনে হলো সে যদি আমায় এভাবে জোর করে তুলে না এনে সবার সম্মতিতে নিয়ে আমায় বিয়ে করে নিজের বউ বানাতো, তাহলে হয়তো দুনিয়ায় মধ্যে সবচেয়ে রোমান্টিক বরটা আমার হতো। অবনীকে কোলে করে নিচে নিয়ে এলাম। তারপর তাকে নিজের হাতে খাইয়ে দিলাম। তাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার বেলা শেষ করে, অবনী বাসায় যদি তোমার বোরিং লাগে তাহলে তুমি আমার সাথে অফিসে যেতে পারো, আর না হয় যদি বলো জঙ্গলে সফর করবে তাহলে সেটাও করতে পারো। অফিসে নিয়ে চলেন আপনার সাথে। যাক, এই একটা সুযোগ পালিয়ে যাওয়ার। অফিস থেকে বের হয়ে সোজা বাসায় চলে যাব। ওকে ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি, তুমি এখানে বসো। আমি জানি অবনী অফিসে যাওয়ার অপশন কেন বেছে নিয়েছে। সে হয়তো ভেতরে ভেতরে কোনো প্ল্যান সাজিয়েছে, তবে সে এটা জানে না যে আমি আকাশ মাহমুদ কোনো কাঁচা কাজ করি না। সে হাজার চালাকি করেও আমার সাথে পেরে উঠতে পারবে না। রেডি হয়ে এসে অবনীকে সাথে করে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। বেশ কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম। অফিসে পৌঁছে আমি আমার কাজে মন দিয়েছি। অবনী আমার কেবিনে লক্ষ্মী মেয়ের মতো বসে আছে। মেয়েটা হয়তো বসে বসে বোরিং লাগছে। আমি না হয় আমার কাজ করছি দেখে বোরিং লাগছে না, কিন্তু মেয়েটার তো কোনো কাজ নেই। একটা মানুষ আর কতটা সময় বসে থাকতে পারে?
অবনী, তুমি গিয়ে ঘুরে ঘুরে পুরো অফিসটা দেখো। এই সুযোগটার অপেক্ষায় তো ছিলাম এতটা সময়। এবার সোজা পালিয়ে যাব। খাটাসের ক্যাবিন থেকে বেরিয়ে ফাঁক খুঁজছিলাম কখন সুযোগ পাবো। এদিকে সেদিকে তাকিয়ে ভালো করে সবকিছু নিজের আয়ত্তে করে নিলাম। সবাই কাজে বিজি হয়ে পড়েছে। এই সুযোগে এবার আমি পালিয়ে যাব। সোজা অফিসের গেট দিয়ে বের হয়ে গেলাম। অফিসের বাইরে বের হয়ে পা রাখতেই একজাক সিকিউরিটি আমার পথ আটকালো। ম্যাম কোথায় যাচ্ছেন? আল্লাহ, ধরা পড়ে গেলাম। এবার কি বলবো আমি? আসলে অফিসটা ঘুরে ঘুরে দেখছিলাম। ম্যাম অফিসের ভিতরের পরিবেশটি দেখুন, স্যারের অনুমতি নেই আপনাকে বাইরে যেতে দেওয়ার। মেজাজটা পুরো ডাঙায় উঠে গেল। তাও নিজেকে শান্ত রেখে ক্যাবিনে চলে এলাম। কি পালাতে পারলে না? আপনি হয়তো সবটাই আগে থেকে জানতেন, তাই না? বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই মাথায় রেখো, আমি কোনো কাঁচা খেলোয়াড় না। তুই আস্ত একটা খাটাস। মনে মনে আমাকে গালি দিয়ে লাভ নেই। চুপচাপ এই চেয়ারেরটাতে বসে পড়ো, আর কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাব আমরা। চেয়ারটাতে বসে আছি, আল্লাহ না জানি বাসায় গেলে লোকটা আমার সাথে কিরূপ আচরণ করে। কিছু সময়ের মধ্যে কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার ধারের দেওয়ালগুলোতে অবনীর ছবি টাঙানো। অবনী, দেখো তোমার ছবি। এটা বলতেই অবনী হাসতে আরম্ভ করলো। তোর নজরে কি শুধু পোস্টার পড়েছে? ভালো করে সামনে তাকিয়ে দেখ। অবনীর কথা মতো সামনে তাকিয়ে দেখি রোডের মাঝখানে সেনাবাহিনী, পুলিশ, সাথে অবনীর বাবা মিলে সবকটা গাড়ি তল্লাশি চালাচ্ছে। এটা দেখে মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। অবনী, চুপচাপ থাকো, একদম এক ফোঁটা আওয়াজ করবে না, এদিকে আমি সামলে নিব। এই শয়তানের বাচ্চা, তুই আর কতটা সামলাবি? সবকিছুই তো আমি বিগড়ে দিয়েছি। এবার আমাকে তোর কাছে জিম্মি করে রাখবি কি করে? দেখ, সামনে আমার বাবা আরো প্রশাসনিক কর্মকর্তারা, তিনারা তো এবার আমাকে ঠিকই উদ্ধার করে নেবেন। অবনী, তোমায় আগেই বলেছি আমি আকাশ মাহমুদ, কোনো কাঁচা খেলোয়াড় না। কোমরে হাত দিয়ে পিস্তলটা বের করতে যাব, কিন্তু হাত দিয়ে দেখি কোমরে পিস্তল নেই। তখনই অবনী আমার পেটের মধ্যে পিস্তল দিয়ে চেপে ধরলো। এবার তোর আর রক্ষা নেই। অবনী, পিস্তলটা আমায় দিয়ে দাও, উল্টো পাল্টা চাপ লেগে গেলে কোনো অখণ্ডন ঘটে যাবে। তুই হয়তো ভুলে গেছিস আমি কার মেয়ে। আমার বাবা আমাদের এসব চালানো শিখিয়েছে। টেনশন করিস না তুই, একদম অঘটন ঘটবে না। গুলিটা সোজা তোর কিডনির মধ্যেই মারবো। সো বেশি তেড়িবেড়ি করিস না। ভালো চাস তো চুপচাপ নিজেকে পুলিশের হাতে সঁপে দে। অবনীর কথা শুনে পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল আমার। আল্লাহ, এখন অবনীকে ওদের হাত থেকে কী করে বাঁচাবো আমি? ওরা তো আমার কাছ থেকে অবনীকে চিরতরে ছিনিয়ে নিয়ে যাবে। মাথায় যেন কিছুই খেলছে না। না, নিজেকে শান্ত করতে হবে আগে। সামনে আমার কঠিন পরীক্ষা। কিছুটা সময় নিজেকে রিল্যাক্স করার জন্য নিলাম। তারপর হুট করেই অবনীর হাত থেকে গুলিটা হেঁচকে টান দিয়ে নিজের কাছে নিয়ে নিলাম। কিন্তু এর মধ্যেই অঘটন ঘটে গেছে। অবনী গুলি চালিয়ে দিয়েছে। হয়তো আমার শেষটা এভাবেই লেখা ছিল। নিজের শরীরের দিকে তাকিয়ে দেখি আমার তেমন কিছুই হয়নি। বুলেট আমার পেটের আলতো চামড়া ঘেঁষে চলে গেছে। বেশি কিছু না হলেও মোটামুটি ক্ষতি হয়েছে আমার। পেট থেকে রক্ত পড়ছে। ভাগ্যিস গুলিটাতে সাইলেন্সার লাগানো ছিল, তাই তেমন আওয়াজ হয়নি। অবনী আমার সাথে ধস্তাধস্তি শুরু করে দিল গুলিটা নেওয়ার জন্য। না, এবার অতিরিক্ত হয়ে গেছে। মেয়েটাকে আটকানো দরকার। অবনীর গলায় হাত দিয়ে ওর শ্বাসনালীতে আঙ্গুল মেরে দিলাম। সাথে সাথে সে বেহুশ হয়ে গেল। স্যার আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমাকে নিয়ে তোদের টেনশন করতে হবে না। তোরা তাড়াতাড়ি ম্যামকে সামলা। আমি যেখানে যাই না কেন আমার সাথে গার্ড থাকে। ওরাও অবনীকে পিছনের সিটে শুইয়ে দিল। ঠিক তখনই সেনাবাহিনীর একজন আমার গাড়ি আটকায়। এই যে মিস্টার, গাড়ি থেকে নামেন। আমি ক্ষতটাকে ঢেকে ফেললাম সাথে সাথে। তাড়াতাড়ি নামেন গাড়ি থেকে, গাড়ির তল্লাশি করব। ওকে স্যার, 1 মিনিট। পকেট থেকে একটা কার্ড বের করে সেনাবাহিনীর হাতে দিলাম। আরে আপনি বিজনেসম্যান আকাশ সাহেব না? হ্যাঁ। স্যার দুঃখিত, আপনি চলে যেতে পারেন। সেনাবাহিনী আমায় ছেড়ে দিল, কারণ নাম আমিও কম কামাইনি। আকাশ মাহমুদকে মোটামুটি অনেক মানুষই চেনে।
আর অবনীর বাবাও হয়তো আমার দিকে খেয়াল করেনি, অন্য গাড়ি তল্লাশিতে বিজি ছিল। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে, এদিকে আমার পেটের মধ্যে পেইন শুরু হয়ে গেল। মনে হচ্ছে যেন রুহটা বের হয়ে যাবে। ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে বাসায় নিয়ে আসলো। এই অবস্থাতেই অবনীকে গাড়ি থেকে নামিয়ে কোলে তুলে নিলাম, তারপর নিজের রুমে এনে শুইয়ে দিয়েছি। এই যে শোনো, তোমরা ম্যামের পাহারায় থেকো, আর জ্ঞান ফিরে আসলে আমাকে খবর দিও তোমরা। ওকে স্যার, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আপনার তো ডক্টরের কাছে যাওয়া উচিত। লালু আমার পার্সোনাল ডক্টরকে ফোন করে আসতে বলে দিয়েছে। লালু আমার পার্সোনাল বডিগার্ডের নাম। একটু পর ডক্টর বাসায় চলে আসলো। আরে আকাশ ভাই, কি করে হলো এটা? ডক্টর সাহেব, কী যে বলবো আপনাকে, আসলে পথের মধ্যে একটা ঝামেলা হয়ে গিয়েছিল, যার দরুন চোট পেয়েছি। আকাশ ভাই, আপনিও না একটু সাবধানে থাকবেন তো নাকি? এভাবে চলতে থাকলে তো আপনার অবস্থা 12টা বেজে যাবে। আজ পর্যন্ত এমন কোনো পেশেন্ট আমি দেখিনি আপনার মতো, যে মাসে কম করে হলেও 3 থেকে 4 বার আমার সাথে সাক্ষাৎ করে। কী করবো ডাক্তার সাহেব, খোদা যে আপনার সাথে বারবার দেখা হবে সেটা লিখেই রেখেছে। ভাই যাই হোক না কেন, এবার একটু ভালো করে নিজের খেয়াল করবেন। আমি ক্ষত জায়গায় ওয়াশ করে দিয়েছি, আর এই যে কিছু মেডিসিনের নাম লিখে দিলাম, সেটা কন্টিনিউস করবেন। আচ্ছা ডক্টর সাহেব। এবার তাহলে আমি চললাম। ডক্টর সাহেব চলে গেলেন। পেইন করছে জায়গাটা প্রচণ্ড রকমের, তবে এটা ভেবে শান্তি লাগছে যে অবনীকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যেতে পারেনি। কিন্তু অবনী আজ আমার মৃত্যুর চৌকাঠ পর্যন্ত পৌঁছে দিয়েছিল। ভাগ্যিস ওপরওয়ালা আমায় রক্ষা করেছে। আমি একটা জিনিস এই ভেবে পাচ্ছি না যে দুনিয়ায় যাকে বেশি ভালোবাসে সে এতটাই বেশি অবহেলা পায়। স্বার্থপরের দুনিয়া, এই দুনিয়ায় আসলে ভালো মনের মানুষের দাম নেই। এসব নিয়ে ভাবছিলাম, তখনই গার্ড এসে খবর দিল। স্যার, ম্যাডামের জ্ঞান ফিরেছে। ওকে, আমি আসছি। অবনীর কাছে চলে গেলাম। সে বিছানায় শুয়ে শুয়ে দেওয়ালের চারপাশটা ঘুরে তাকাচ্ছে। আরে অবনী, এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কোনো ফায়দা নেই। এটা আমার বাড়ির 4 দেওয়াল, তোমার বাড়ির 4 দেওয়ালে তোমায় যেতে দেয়নি। কিরে, তুই আমার সেনাবাহিনীর চোখে ফাঁকি দিয়ে এখানে নিয়ে আসলি কি করে? আগেই বলেছি অবনী আমি তোমায় যে আমি কোনো কাঁচা খেলোয়াড় না। তুই আসলেই সন্ত্রাস। অবনী, মুখের ভাষা ঠিক করো, না হয় চিরতরে বাবা মায়ের মুখ দেখতে পারবে না। ভালো রূপটাই সবসময় দেখার চেষ্টা করিও, না হয়তো বাপ বেটি কাউকে ছাড়বো না। 3.5 হাত মাটি ঘুরে সেখানে বাপ বেটি দুজনকেই কবর দিয়ে আসবো। মানুষটার কথা শুনে চুপসে গেলাম, কারণ যেই মানুষটা আমায় কিডন্যাপ করার মতন জঘন্য কাজ করতে পারে সে যে আমায় মেরে ফেলবে না তার কোনো নিশ্চয়তা নেই। সারাটা দিন পেটের ব্যথা নিয়ে কাটিয়ে দিলাম। রাতের বেলায় নিজের রুমে চলে গেলাম। গিয়ে দেখি অবনী বিছানায় শুয়ে আছে। আমিও অবনীর পাশে শুয়ে গেলাম। বিছানায় শুয়ে ওকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছি। তখনই সে আমায় ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল। সাথে সাথে পেটের ব্যথাটা আরও দ্বিগুণ হয়ে গেল। পেটের দিকে খেয়াল করে দেখি পেট থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। অবনীমায় ধাক্কা দেওয়ার সময় ওর হাতটা আমার পেটে গিয়ে লাগে, যার ফলে ক্ষতটা থেকে রক্ত পড়া আরম্ভ করেছে। পেটের ব্যথা নিয়ে অবনীর দিকে অসহায় চোখে তাকিয়ে আছি। সেও আমার দিকে তাকিয়ে আছে, হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে সে। সরি, আমি আসলেই ইচ্ছে করে এমনটা করিনি। ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, আঘাত তো করেছে তুমি। এবার তো শান্তি হয়েছে তোমার। আমি কষ্ট দিয়ে যখন তুমি শান্তিই লাগে তবে তুমি তাই করো, কোনো সমস্যা নেই। কিন্তু এবার তো কাছে আসো। মানুষটার কাছে এগিয়ে গেলাম। সে আমায় 2 হাত দিয়ে নিজের বাহুর মধ্যে আগলে নিল। মানুষটার পেট থেকে রক্ত পড়ছে, তাও সে আমায় নিজের কাছে আগলে ধরে রেখেছে। মানুষটার জন্য খুব খারাপ লাগছে। চাইলে সে আমায় কষে 2টা থাপ্পড় লাগিয়ে দিতে পারত, কিন্তু সে তা করেনি। উল্টো আমায় ভালোবেসে নিজের কাছে টেনে নিয়েছে। মানুষটার এরূপ আচরণ দেখে নিজেকে যেন পাষাণ মনে হচ্ছে। সত্যি, মানুষটা হয়তো মন খুলে ভালোবাসতে জানে। অমনিকে জড়িয়ে ধরে ওর কপালে, ঠোঁটে, গলায় পাগলের মতো চুমো খেতে লাগলাম। সে আমায় 2 হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। যেই মেয়ের উপরে জোর খাটাচ্ছি আমি, সেই মেয়ে আমাকে জড়িয়ে ধরে রেখেছে। জিনিসটা কেমন যেন অদ্ভুত লাগছে। অবনী, তুমি ঠিক আছো তো?
একটু আগে তো জড়িয়ে ধরতে সময় বাধা দিলে, কিন্তু এখন তোমায় চুমু খাচ্ছি তাও কিছু বলছো না। সেটা অন্য কারণে দিয়েছি, কিন্তু এখন আর দেই না। আপনার যত ইচ্ছে হয় আপনি আমায় চুমু খান, আমি কিছুই বলবো না। অদ্ভুত লাগছিল এতটা সময়, কিন্তু এখন যেন বড়সড় একটা শক খেলাম। মেয়েটা আমায় নিচ থেকে চুমু খেতে বলেছে। এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। ধুর, যা হয় হবে। মেয়েটা নিজেই আজ সুযোগ দিয়েছে, আজ তো মন ভরে ওকে আদর করব। পাগলের মতো চুমু খেতে আরম্ভ করলাম অবনীকে। আমি চুমু খাচ্ছি আর সে বারবার শিউরে উঠছে। অনেক রাত অবধি তাকে চুমু খেয়েছি। একটা সময় চুমু খাওয়া বাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম। মানুষটা আসলেই অদ্ভুত প্রকৃতির, তবে তাকে আমার মাপা শেষ। যতই হায়না হোক না কেন, সে তার মনে ভালোবাসা নামক ভয়ঙ্কর গাছ গজিয়ে আছে। এই তো একটু আগেই কেমন অদ্ভুত ধরনের পাগলামো করছিল, কিন্তু এখন সব বাদ দিয়ে আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। মানুষটার নিঃশ্বাসগুলো সোজা আমার বুকের ওপরের মধ্যে এসে পড়ছিল। কেমন বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে মানুষটা। ইস, দেখেই কেমন যেন লোভ হচ্ছে। ইচ্ছে করছে মানুষটার কপালে একটা চুমু এঁকে দিতে। ইচ্ছে করছে মানুষটার লম্বা লম্বা চুলগুলো হাত দিয়ে আউলে দেই। কেমন যেন এক ধরনের একটা নেশা কাজ করছে। মানুষটাকে নিয়ে ভাবতে ভাবতে গভীর রাত হয়ে গেল। হঠাৎই মনে পড়ল মানুষটার পেট থেকে রক্ত পড়ছিল। আল্লাহ, এতটা মন ভোলা কি করে হলাম আমি? তাড়াতাড়ি করে মানুষটার পেট থেকে কাপড় সরিয়ে ফেললাম। এখনো রক্ত চুয়ে চুয়ে পড়ছে। শাড়ির আঁচল দিয়ে মানুষটার সেই ক্ষতটাতে আলতো করে চেপে ধরে রেখেছি। কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হয়ে গেল। কেমন যেন টেনশন মুক্ত লাগছে নিজেকে। কিন্তু কি কারণে মানুষটার জন্য এতটা টেনশন করছি আমি, তার উত্তর আমার কাছে জানা নেই। আপাতত জানতেও চাই না, কারণ বেশি ঘাটাঘাটি করলে এই ভালো লাগার মুহূর্তটাকে কোনো এক কালে মেঘ এসে ঢেকে দিয়ে যাবে। তাই আর বেশি কিছু না ভেবে মানুষটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। হঠাৎই কারোর শরীরের স্পর্শ লেগে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু চোখ মেলতে পারছি না। চোখ জোড়া আগুনের মতো গরম হয়ে আছে, মাথাটাও প্রচণ্ড ধরেছে। আমি শিওর আমার জ্বর আসতে চলেছে। চুপচাপ সেভাবেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মুখের মধ্যে পানি ছিটা পড়ায় ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখি অবনী আমার মাথায় জলপট্টি দিচ্ছে। বুঝতে বাকি রইল না যে আমার জ্বর এসেছে, কিন্তু অবনীর এরূপ আচরণ দেখে খুবই অবাক হলাম। অবনী, তুমি ঘুমাওনি? আপনার শরীরে কি ভয়ঙ্কর রকমের জ্বর? আপনাকে এভাবে ফেলে রেখে আমি ঘুমাবো, সেটা ভাবলেন কি করে? অবনীর কথা শুনে শরীরটা কাঁপা দিয়ে উঠল। এটাই কি অবনী যাকে আমি জোরকে তুলে নিয়ে এসেছিলাম? এই যে কিছু বলছেন না যে? আরে পাগলি, এত টেনশন করছে কেন? জানি না কেন এত টেনশন করছি, তবে আমার খুব টেনশন হচ্ছে। আরে পাগলি মেয়ে, টেনশন করিও না, আর আমার কাছে আসো। আমি জানি আমার জ্বর কী করলে সেরে যাবে। কি করলে সারবে বলেন? তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেলে আমার জ্বর সেরে যাবে। কি সব বলছেন আবুল তাবুল? আমি সত্যি বলছি অবনী, তুমি আমায় একবার তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়েই দেখো। সত্যি উষ্ণ ছোঁয়া দিলে জ্বর কমবে তো? হ্যাঁ, সত্যিই কমে যাবে। আচ্ছা, আমি দিচ্ছি। মানুষটা আমার কাছে কি আবদার করেছে তা আমার নিজের খেয়ালও নেই, তবে তৎক্ষণাৎ মাথায় এটাই কাজ করছিল যে মানুষটার সুস্থতা খুব প্রয়োজন। মানুষটাকে সুস্থ হলেই হয়তো আমার কলিজা তৃপ্তি পাবে। কোনো কিছু না ভেবে মানুষটার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিলাম। অগ্নিশিখার মতন গরম হয়ে আছে ঠোঁট জোড়া। মনে হয় যেন আগুনের দলা গালে নিয়ে রেখেছে। তবে তৎক্ষণাৎ কেন জানি আগুনের দলাটাকেই খুব প্রিয় হয়ে উঠেছিল আমার। পাগলের মতন চুমু খাচ্ছি মানুষটার ঠোঁট জোড়ায়। কোথায় শুরু কোথায় শেষ কিছুই জানি না আমি। এরপর আর কিছুই মনে নেই। মানুষটার ঠোঁটে চুমু খেতে খেতে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও জানি না।
সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অবনী আমায় শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। মনে হয় যেন সে আমায় ছেড়ে দিলেই আমি পালিয়ে যাব। নিজেকে অবনীর কাছ থেকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে পড়েছি। গোসল করার প্রয়োজন খুব। কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢোকার জন্য পা বাড়ালাম, তখনই ফোনটা বেজে উঠল। গিয়ে ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে কান্নার আওয়াজ কানে ভেসে আসলো। কিরে, কি হয়েছে? কান্না করছিস কেন? আমার কথার প্রত্যুত্তরে অপর পাশ থেকে যা বলল তা শুনে জায়গার মধ্যে থ হয়ে দাঁড়িয়ে গেলাম। হাত থেকে ফোনটা ফ্লোরের উপর পড়ে গেল, পড়ে দুটুকরো হয়ে গেছে। কথাগুলো শোনার পর যেন আমার পুরো দুনিয়াদারি নিমিষেই থমকে গেল। ঠাই দাঁড়িয়ে আছি সেখানেই। হঠাৎ অবনী পেছন থেকে এসে আমায় জড়িয়ে ধরল। এই যে, আপনার কি হয়েছে? হঠাৎ কি এমন হলো যে এমনভাবে চমকে গেছেন আপনি? না, কিছুই হয়নি আমার। আর তুমি ঘুম থেকে উঠলে কখন? আপনার ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেছে আমার। আরে সেই সব কথা রাখেন এখন, প্লিজ বলেন না কি হয়েছে। আপনাকে চিন্তিত দেখে আমার খুব খারাপ লাগছে। ছোট বোন ফোন দিয়েছিল। মা হারানোর পর যে মানুষটাকে মা বলে ডেকেছি তিনি নাকি খুব গুরুতরভাবে অসুস্থ। আগেও অসুস্থ ছিল, কিন্তু আজ ভোর 5টায় নাকি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। নিঃশ্বাসও নিতে পারছে না নাকি ঠিক মতো। ডক্টররা মাস্ক লাগিয়ে রেখেছে মুখে। মানুষটার কথা শুনে খুব খারাপ লাগছে। যেই মানুষটাকে গতকালও আমি দেখতে পারতাম না, আজ তার কষ্টে আমার কষ্ট হচ্ছে। বিষয়টা কেমন অদ্ভুত না? হ্যাঁ, অবশ্যই অদ্ভুত। মানুষটা আমায় কি জাদু করেছে তা উপরওয়ালাই জানেন। আচ্ছা, তাহলে এখন কি করবেন? হসপিটালে যাব। কিন্তু আপনার শরীরও তো বেশি একটা ভালো না। সমস্যা নেই, তুমি তো আছো আমার কেয়ার করার জন্য। কিন্তু ছোট বোন মিলেই সব কিছু একা সামলাতে পারবে না। আম্মুর আমাকে খুব প্রয়োজন। হ্যাঁ, ঠিক বলেছেন। আচ্ছা অবনী, তুমি কি কি নেবে তা নিয়ে নাও। আমি রেডি হচ্ছি, পরে দুজন রওনা দিব। আচ্ছা। অবনীকে সাথে নিয়ে সোজা হসপিটালে চলে আসলাম। আম্মুর এখানে অবস্থা খারাপ। ডক্টররা মুখে মাস্ক লাগিয়ে রেখেছে। নিজের কাছে যেন নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি যদি আজ বাসায় থাকতাম তাহলে আম্মুর এই অবস্থা হতো না। আজ 3 দিন হসপিটালে, কোথায় খাওয়া দাওয়া, কোথায় কি, কোনো কিছুই ঠিক নেই। অবনী খুব টেনশন করছে আম্মুকে নিয়ে, সেটা তার ফেস দেখেই বুঝতে বাকি রইল না। শুধু তাই নয়, মেয়েটা আমাকে নিয়েও খুব টেনশনে ছিল। না, মেয়েটাকে বাসায় পাঠিয়ে দেই, এখানে থাকলে আরও টেনশন করবে মেয়েটা। অবনী, তুমি বাসায় চলে যাও। পাগলের মতো কথা বলবেন না একদম। আমি বাসায় চলে যাব মানে? তাহলে আপনার কেয়ার কে করবে শুনি? আপনিও যে অসুস্থ সেই জিনিসটা কি আপনার মনে আছে? আসলে সত্যিই তো সব কিছুর ফিরে নিজের অসুস্থতার কথাই ভুলেই গেছি। তবে অবাক করা বিষয় হলো অবনীর এইরূপ পরিবর্তন। অবনীকে কাছে টেনে নিলাম, তারপর ওকে জড়িয়ে ধরে বললাম, অবনী, তুমি সত্যি আমার লক্ষ্মী বউ। তোমার মতো মানুষকে নিজের লাইফে এনে আমার জীবন সার্থক। অনেক কয়টা চুমু এঁকে দিলাম অবনীর কপালে। ইস, কি বলে লোকটা! লজ্জায় মানুষটার বুকে মুখ লুকালাম। মানুষটার প্রতি কিভাবে দুর্বল হয়ে গেছি তা নিজেরও অজানা। আমার সমস্ত দুনিয়াদারি কেমন যেন ওনার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল। মানুষটা আমার মনকে কিভাবে পরিবর্তন করে দিয়েছে তা আল্লাহ ভালো জানেন। তবে খুবই অবাক লাগছে একটা জিনিস ভেবে নিজের কাছে। হসপিটালে আসার পর পদে পদে আমি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু তারপরেও আমি পালিয়ে না গিয়ে রয়ে গেলাম কেন? লাইফের মোড় কোন দিকে পাল্টে খেতে চলেছে কিছুই তো বুঝে আসছে না। তবু এটুকু জানি যে ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে লাইফের সাথে। এই যে আমার লজ্জাবতী বউ, হসপিটালে এভাবে এতটা সময় জড়িয়ে ধরে থাকলে মানুষজন সব কাজ ফেলে রেখে আমাদের দিকেই তাকিয়ে থাকবে। লজ্জার মাত্রাটা যেন আরো বেড়ে গেল। সাথে সাথে ওনাকে ছেড়ে দিয়ে কাপড়ে মুখ লুকিয়ে ফেললাম। আচ্ছা হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না। চলো দেখি আম্মুর কি অবস্থা। ডক্টর তো রাউন্ডে ঢুকেছে। তখনই মিলে এসে বলল, ভাইয়া, আম্মুর অবস্থা আগের থেকে একটু ভালো হয়েছে, তুমি ক্যাবিনে চলো। আচ্ছা চল। আম্মুর কেবিনে গেলাম।
গিয়ে দেখি আম্মু অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। মিলিও আমার সাথে কেমন যেন গা ছাড়া ছাড়া ভাব নিয়ে রয়েছে। বিষয়টা কি কিছুই মাথায় আসছে না। আম্মু কেমন লাগছে এখন তোমার? কোনো কথা বলল না। আম্মু কি হলো, কথা বলছো না যে? আম্মুর হাতটা আলতো করে ধরলাম। তখনই তিনি ঝটকা দিয়ে আমার থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। আম্মুর এমন কান্দ দেখে পুরোই থ হয়ে গেলাম। তোর সাথে কি আর কথা বলবো, বলার মতন মুখ তো নেই আমাদের। মানে কি আম্মু? মানে কি বুঝিস না? সত্যি আমি বুঝতেছি না। একা একা বিয়ে করে নিয়েছিস, আমাদের বললে কি আমরা তোর বিয়ে দিতাম না? ও আম্মু সেই কথা, ধুর আগে বলবে না। আম্মু বিয়েতে শুধু কাগজে কলম হয়েছে, আর তোমাদের বলার সুযোগ এজন্যই হয়নি কারণ খুব তাড়াহুড়ায় বিয়েটা করেছি আম্মু। পরিস্থিতিই ছিল না কাউকে জানানোর। বাহ বাহ, কি সুন্দর কথা। আমাদেরও জানানোর মতন সময় ছিল না, তাই না? আম্মু তুমি রাগ করছো কেন? প্লিজ রাগ করিও না। আচ্ছা তোমায় না জানানোর আসল কারণটা বলি। আম্মুর কানের সামনে মুখ নিয়ে ধীরে ধীরে কিছু কথা বললাম। আমার মুখ থেকে কথাগুলো শোনার পর অবনীর দিকে হা করে তাকিয়ে আছে আম্মু। আম্মু কি হলো, এভাবে চুপচাপ হয়ে আছো যে? বৌমাকে কিছু বলো। বৌমা, তুই আসলেই প্রমাণ করে দিলি যে আবর্জনার স্তূপেও স্বর্ণ পাওয়া যায়, আর তুই সেই স্বর্ণের টুকরো। উনি কি বলছেন এসব? মাথায় তো কিছুই কাজ করছে না। কী সব আবর্জনা, তারপর স্বর্ণের টুকরোর কথা বলছেন তিনি? আমার কথার মানেটা তুই এখন বুঝবি না মা। আয় আমার কাছে আয়। ওনার কাছে যেতেই উনি আমার কপালে একটা চুমু এঁকে দিল। শোনো বৌমা, আমার ছেলেটাকে কিন্তু একদম কষ্ট দিবি না। আমার ছেলেটা যদি কোনো কারণে কষ্ট পায় তাহলে মনে রাখিস সেই ছেলের মায়ের অভিশাপ তোর জন্য বরাদ্দ থাকবে। মানুষটার কথার প্রতি উত্তরে কিছুই বলতে পারলাম না। আর কী বা বলবো, বিয়েটা তো সুস্থভাবে হয়নি যে মানুষটাকে নিয়ে সারা জীবনের সুখে থাকার প্ল্যান করব। আচ্ছা আম্মু বাদ দাও এখন ওসব কথা। আমি জানি অবনী আমাকে কখনোই কষ্ট দিবে না। না দিলেই হলো। আচ্ছা আম্মু, আমি ডক্টরের সাথে কথা বলে তোমায় বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তারপর ডক্টরের সাথে কথা বলে আম্মুকে বাসায় নিয়ে আসলাম। বাসায় সমস্ত সব কিছুর ব্যবস্থা করেছি আম্মুর। নার্স দুজনকে আম্মুর দেখাশোনার জন্য বাসায় নিয়ে আসলাম। আর এটা আমার শহরের বাসা। অবনীকে নিয়ে যেই বাড়িতে গিয়েছিলাম সেটা আমার ফার্ম হাউস, তবে শহরেই থাকি আমি সব সময়। বাসায় এসে আম্মুকে ওনার রুমে নিয়ে আসলাম। তবে একটা জিনিস ভালো করে লক্ষ্য করলাম যে মিলি এখনও গাছড়াছাড়া ভাব দেখাচ্ছে। মিলি, তুই কি আমার উপর রেগে আছিস? ভাইয়া, তোর বিয়ে নিয়ে কতটা স্বপ্ন ছিল আমার, কিন্তু সবটাই মাটি, তাই একটু মন খারাপ লাগছে। আরে বোন আমার, মন খারাপ করিস না। তোর স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে, আমি তার থেকেও বড় করে বিয়ের ফাংশন করব আমার। শুধু একটুখানি সময় দে আমাকে। সত্যি তো? সত্যি। ওকে, তাহলে এখন আর মন খারাপ করে থাকলাম না। পাগলি বোন আমার। আচ্ছা তোরা তোর ভাবিকে নিয়ে থাক, আমি একটু অফিসে যাব, জরুরি মিটিং আছে। আমার দিকে খেয়াল রাখিস। আচ্ছা। হাত মুখ ধুয়ে অফিসে যেতে ধরলাম, তখনই পেছন থেকে অবনী এসে শার্ট খামচে ধরলো। তারপর বলল, এই যে আমার কি কোথায় যাচ্ছেন? অফিসে যাব, জরুরি একটা মিটিং আছে। আমাকেও নিয়ে যান আপনার সাথে। আমার আপনাকে ছাড়া একা একা থাকতে ভালো লাগবে না। আরে আমার দুষ্টু বউটা রে, আমি জরুরি মিটিংয়ে যাব, যেখানে গিয়ে তোমায় একা একা বসে থাকতে হবে। সো সেখানে গিয়ে বরং আরও বোরিং হবে তুমি। আজ যেও না অফিসে, আমাদের সাথেই থাকো, অন্য একদিন নিয়ে যাব। আচ্ছা। অবনী কপালে একটা চুমু দিয়ে অফিসের জন্য রওনা হয়ে গেলাম। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে, এই তো পথেই রয়েছি। তখনই অবনীর কথা মনে পড়ে। মেয়েটা কেমন পরিবর্তন হয়ে গেল। যে মেয়ে আমায় সহ্য করতে পারতো না, সে আজ এসে আমার শার্ট খামচে ধরে। দুনিয়ায় সব রোমান্টিক কাজ কারবার করে। এই পরিবর্তনটা কি সত্যি তার মনের পরিবর্তন, না এটা তার কোনো পাতানো ফাঁদ? যে ফাঁদ আমি নিজেই পেতেছি, সেই ফাঁদে নিজেই ফাঁসতে চললাম না তো আবার? এসব নিয়ে ভাবতে ভাবতে অফিসে চলে এসেছি। গাড়ি থেকে নেমে অফিসে ঢুকে পড়লাম। কেবিনে বসে নিজেকে একটু রিল্যাক্স করছি। তখনই ম্যানেজার কেবিনে আসে। স্যার, ফাইল রেডি করে রেখেছি,
আপনি একটু চেক করে নিলে ভালো হতো। আচ্ছা, আমি দেখছি। ফাইল চেক করে নিলাম, সব ওকে আছে কিনা তা দেখার জন্য। সব কিছু ওকে আছে। তারপর মিটিংয়ের জন্য চলে গেলাম। মিটিং করছিলাম, তখনই হঠাৎ মিলি ফোন দেয়। একপাশে চলে আসলাম কথা বলার জন্য। ভাইয়া, অনেক কয়টা ছেলে পেলে বাড়িতে এসে ভাবিকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে গেছে। কি? হ্যাঁ ভাইয়া, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। আমি এক্ষুনি আসছি। মিলি কথা শুনে আমার দুনিয়াদারি যেন ঘুরতে আরম্ভ করলো। তাড়াতাড়ি করে গার্ডকে ফোন করলাম। দু একবার রিং পড়তেই ফোন রিসিভ করলো। কিরে, তোরা আমায় খবর কেন দিলি না যে অবনীর বাবা আমার ঠিকানা জেনে গেছে, আর সে আজ আমার বাসায় লোক পাঠিয়ে অবনীকে তুলে নিয়ে যাওয়ার প্ল্যান করেছে? স্যার কি বলছেন আপনি এসব? এমন তো কোনো প্ল্যানই করেনি ম্যামের বাবা। আর কোন লোক পাঠাবে? এখানে তো কোনো লোক পাঠানো হয়নি। এমন কিছু হলে তো ম্যামকে নিয়ে বাড়িতে আনা হতো। কই, ম্যামকে তো বাড়িতে আনা হয়নি। গার্ডের কথা শুনে কলেজেরটা সোজা মোচড় দিয়ে উঠল। হায় আল্লাহ, অবনীর বাবা যদি এরূপ না করে তাহলে কোন তৃতীয় ব্যক্তি এই কাজটা করলো? রাগে শরীর ফেটে যাচ্ছে। খোদার কসম, তুই যেই হবি না কেন, একবার যদি জানতে পারি যে আমার অবনীর সাথে এরূপ আচরণ কে করেছে, সোজা কুপিয়ে টুকরো টুকরো করে ফেলবো। মিটিং বাদ দিয়ে রেখে সোজা ঘরে চলে গেলাম। গিয়ে দেখি মিলি আম্মু দুজনেই হতাশাগ্রস্ত হয়ে খাটের উপর বসে আছে। মিলি, কি করে হলো এমনটা? ভাইয়া, আমরা বুঝতেছি না, হঠাৎই কয়েকজন লোক বাড়িতে ঢুকে পড়ে। তারপর তারা জোর করে ভাবিকে তুলে নিয়ে যায়। দারোয়ান আটকানোর চেষ্টা করেছে, তারা তাকেও আহত করেছে। বাকি কাল তো সব তোর সাথে চলে গিয়েছিল। ওকে, তোরা টেনশন করিস না, আমি দেখছি কি করা যায়। সে যেই হোক, তোর ভাই কেমন সেটা তো তুই ভালো করে জানিস। পাতাল থেকে হলেও তাদের খুঁজে আমি বের করব। এটা বলে ঘর থেকে বের হয়ে গেলাম। স্যার, ম্যামকে কোথায় গিয়ে খুঁজবো আমরা? সেটা তো আমিও বুঝতেছি না, তবে খোঁজা তো অফ করা যাবে না। দেখি, ছেলেদের বলে দিয়েছি যাতে তারা খোঁজ করে। আশা করি খোঁজ পেয়ে যাবে। সারাদিন অবনী খোঁজ করলাম, কিন্তু কোনোভাবেই অবনীর খোঁজ পেলাম না। রাত 1টার সময় বাড়ি ফিরেছি। এমন কোনো অলিগলি নাই যে অবনীকে খোঁজ করি নাই, কিন্তু অবনীর খোঁজ পাইনি। মাথা তো পুরো জ্যাম হয়ে আছে। আল্লাহ, তুমি আবার অবনীকে রক্ষা করো। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। মেয়েটাই যে আমার পুরো দুনিয়াদারি দখল করে নিয়েছে। ছোট বোন মিলে এসে জিজ্ঞেস করলো, ভাইয়া, ভাবির খোঁজ পেয়েছিস কোনো? মুখ মলিন করে রেখেছি। সে আমার মুখের ভাবভঙ্গিমা দেখে বুঝে নিল। ভাইয়া, তুই টেনশন করিস না, দেখবি ভাবির খোঁজ ঠিক পেয়ে যাবি। আর যে এই রূপটা করেছে তাকে তুই একদম ছাড়বি না। মিলি, তাকে দুনিয়াতেই রাখবো না আমি। কার ওয়াইফের সাথে এ রূপটা করেছে তারা হয়তো জানে না। মায়ের দুধ মুখে দিয়ে বের করবো তাদের আমি। মিলি চলে গেল। আমি বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছি। খাওয়া দাওয়া যেন একদম মুখে ওঠেনি সারাদিন। অবনীর চিন্তায় আরও পাগল হয়ে যাচ্ছি। অবনী কীভাবে আছে, কোন হালেতে আছে? তারা যদি আমার কলিজাটার কোনো ক্ষতি করে দেয়? ভিতরটা কেমন শুকিয়ে গেছে আমার। খুব কষ্ট হচ্ছে অবনীর জন্য। নিজেকে আর ধরে রাখতে পারলাম না, ফুপিয়ে কান্না করে দিলাম। যতই হোক, ভালোবাসার মানুষকে নিয়ে কেউ রিস্ক নেবে না। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও বলতে পারবো না। সকালবেলায় মিলি এসে ডাক দিল। কিরে ভাইয়া, ঘুম থেকে উঠবি না? অনেকটা বেলা হয়ে গেল তো। মিলির গলার আওয়াজ শুনে লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল রাতে আমি সবটাই স্বপ্ন দেখেছি। মিলি, অবনী কোথায়? ভাইয়া, ভাবির তো কোনো খোঁজ মেলেনি। আর তাছাড়া কাল তোরাও তো কোনো খোঁজ পেলি না। মিলির কথা শুনে আবার চোখ জোড়া ভিজে গেল। ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। কাল থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি আমি। হঠাৎই গার্ড ফোন দিল। স্যার, ম্যামের খোঁজ পেয়েছেন? না। কিন্তু স্যার, ম্যামের বাবাও তো এরূপ কোনো কাজ করেনি। হয়তো এখানে কোনো তৃতীয় ব্যক্তি আছে। হ্যাঁ, সেটা আমারও মনে হচ্ছে। তবে স্যার, টেনশন করবেন না, ম্যামের খোঁজ ঠিকই পেয়ে যাবেন। তবে আপনাকে একটা ইনফরমেশন দিতে পারি, জানি না সেটা কোনো কাজে আসবে কি না। তাও বলি, রাজ নামের এক ছেলে ম্যামের পিছনে অনেক দিন ধরে ঘুরঘুর করছিল। ম্যামের বাবার কাছেও বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু তিনি না করে দেন। সেই ছেলে কিছু করেনি তো? জানি না,
তবে হয়তোবা সেই করেছে এই কাজ। আচ্ছা, তার কোনো ইনফরমেশন আছে কি? হ্যাঁ স্যার, তার ঠিকানা আমি জানি, আপনাকে সেটা মেল করে দিচ্ছি। আচ্ছা। একটু পর গার্ড ঠিকানা মেল করে দিল। আমি আমার লোকজন নিয়ে সোজা সেখানে চলে গেলাম, কিন্তু সেখানে গিয়ে কাউকেও পেলাম না। দরজায় তালা লাগিয়ে রেখেছে। মনটা পুরো খারাপ হয়ে গেল। শেষ একটা আশ্বাস পেয়েছিলাম, সেটাও এসে হতাশ হলাম। বাড়ি ফিরে চলে আসলাম হতাশা নিয়ে। হঠাৎই একটা অপরিচিত নম্বর থেকে ফোন আসলো। ফোনটা রিসিভ করতেই, দেখ আকাশ, তোর সাথে আমার কোনো কিছুই নেই। অবনীকে আমার অনেক আগ থেকে ভালো লাগতো, কিন্তু তুই হুট করে তাকে বিয়ে করে বসলি। তাই তাকে জোর করে এভাবে তুলে আনতে হলো। অবনীর নাম শুনেই ভিতরটা মোচড় দিয়ে উঠল। কে তুই? আর আমার অবনী কোথায়? আমি যেই হই না কেন, তা দিয়ে তোর কাজ নেই। আর অবনী আমার কাছে ভালোই আছে। দেখ, মাঝে তুই হুট করে অবনীর জীবনে চলে এসেছিস। না হয় তাকে আমি বিয়ে করতাম। ভালো ভালোই বলছি যে অবনীর জীবন থেকে সরে যা, না হয় কিন্তু অবনীর লাশ দেখতে পাবি। কুত্তার বাচ্চা, আমার অবনীর যদি কিছু হয় তাহলে তোর জীবনের ইতিটা আমি টেনে দিব। তুই যেখানেই থাকিস না কেন, খুঁজে বের করে তোর শরীরটা জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে দিব। আরে যা যা, যা পারিস গিয়ে কর। কই, আজ তো আমার খোঁজ করতে আমার বাসায় গিয়েছিলে, কিন্তু আমার খোঁজ তো পেলি না। হ্যাঁ, পাইনি, কিন্তু তোর খোঁজ ঠিকই বের করে ফেলবো। সেই আশা নিয়ে বসে থাক, কখনো আমার খোঁজ পাবি না তুই। খুব বড় বড় কথা বলছিস তুই, কিন্তু একটা কথা মাথায় রাখিস, চোর চুরি করলে কোনো একটা নিশানা ছেড়ে যায়। সেটা হয়তো এখন আমার হাতে লাগেনি, যেদিন লাগবে ধরে নে, সেদিন তুই জমের বাড়ি চলে যাবি। আরে যা পারিস কর গিয়ে, এখন রাখলাম। বলেই ফোন কেটে দিল। কি হতে পারে এই ছেলে? শান্ত ঠান্ডা মাথায় ভাবতে লাগলাম। একটু আগে যার সাথে কথা বলেছি তার কথাগুলো পুনরায় ভাবতে লাগলাম। হঠাৎই মাথায় টনক নড়ে উঠল। সে কি বলেছিল যে তার বাসায় গিয়েও তার খোঁজ পায়নি? তার মানে এটা রাজই করেছে? বাচ্চা ধন, এবার যাবি কোথায়? কিন্তু বেটাকে তো ঘরে গিয়ে পেলাম না। লোকজন সবাইকে বললাম রাজের খোঁজ বের করতে। সবাই রাজের খোঁজে নেমে পড়েছে। সেদিনটাও এভাবে পার হয়ে গেল। না পেলাম অবনীর কোনো খোঁজ, না পেলাম রাজের কোনো খোঁজ। ক্রিমিনালের নাম জেনেও আমি তাকে বের করতে পারছি না। এর চাইতে দুঃখের আর কী হতে পারে? ইচ্ছে করছে নিজের মাথায় নিজেই আঘাত করে ফাটিয়ে ফেলি। আজ 3 দিন আমার কলেজাটা নিখোঁজ। তন্ন তন্ন করে রাজকে খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি। তবে এটাই বুঝলাম না যে গিরগিটিটা কোথায় গিয়ে লুকিয়েছে। এত জায়গায় খুঁজলাম, কিন্তু কোনো খোঁজ পেলাম না। হঠাৎই মনে হলো রাজের বাসায় গিয়ে আবারও খোঁজ করা উচিত। হয়তো তার বাসায় গেলেই তার কোনো খবর পাওয়া যাবে। এই, তোরা সবাই আমার সাথে রাজের বাসায় চল তো। স্যার, সেখানে না একবার গিয়েছি। হ্যাঁ, কিন্তু আমার মন বলছে সেখানে গেলেই হয়তো কোনো কিছু একটা পেয়ে যাব। এরপর লোকজন নিয়ে আবারও রাজের বাসায় রওনা হলাম। সেমভাবে দরজার সেই আগের মতোই তালা মারা। স্যার, ঘর তো আগের নাই তালা মারা। কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে চারপাশে দেখতে লাগলাম। খুঁটে খুঁটে বাসার আশেপাশে দেখছি ভালো করে। হঠাৎই চোখ পড়ল ঘরের পিছনে একটা দরজা। ধীরে ধীরে সেই দিকে এগিয়ে গেলাম, কিন্তু সেখানে গিয়েও হতাশ হলাম। এই দরজাতেও তালা লাগানো। স্যার, আমার মনে হচ্ছে এখানে কিছু নেই, আমাদের চলে যাওয়া উচিত। কিন্তু আমার মন বলছে এই বাড়িতেই কোনো রহস্য লুকিয়ে আছে। স্যার, দরজায় তালা মারা, তাহলে ভিতরে কিভাবে রহস্য লুকিয়ে থাকবে? আচ্ছা চলো, এখান থেকে যাওয়া উচিত। এখানে হয়তো কোনো কিছু নেই। গাড়িতে নিয়ে চলে আসতে ধরলাম। তখনই আমার শার্টের হাতাটার পাশে একটা জানালার খোঁচা লেগে ছিঁড়ে গেল, আর জানালাটা খুলে গেল শার্টের টান খেয়ে। কী ব্যাপার, সারা বাড়িতে তালা লাগানো, কিন্তু জানালাটা খোলা কেন? জানালার সামনে এসে ভেতরের দিকে লক্ষ্য করতেই দেখলাম জানালায় কোনো গ্রিল নেই। জানালা পুরো একটা দরজার মতো। একটা মানুষ অনায়াসে এখান দিয়ে যাতায়াত করতে পারবে। কোনো কিছু না ভেবে জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। গার্ড কয়েকজন আমার সাথে জানালা দিয়ে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। অনেক কয়টা কক্ষ ভিতরে, সব কয়টা আস্তে আস্তে দেখতে লাগলাম। হঠাৎই দেখি একটা কক্ষের ভিতরে অবনীকে জানালার সাথে বেঁধে রেখেছে, আর খাটের উপরে একজন লোক নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। এটা দেখি তো সবার চোখ জোড়া কপালে উঠে গেল। গার্ড সবাইকে ইশারা করে বললাম
কেউ যেন কোনো সাউন্ড না করে। আর ইশারা করে বলে দিলাম ওকে খাটসহ এভাবেই উঠিয়ে নিয়ে ছাদে যেতে। গার্ডরা আকাশের কথা মতো খাট সহকারে তাকে সেইভাবেই ছাদে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। এদিকে আকাশ তো অবনীর অবস্থা দেখে পুরো পাগল হয়ে গেছে। মেয়েটা বেহুশের মতন হয়ে পড়ে আছে খাটের উপর। অবনী, এই অবনী! দু একবার ডাক দিতেই অবনীর চোখ খুলল। অবনীর চোখ খুলে আকাশকে দেখতে পেয়েই ঝাপটে ধরিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আপনি এসেছেন, এই রাজ আমায় জোর করে এখানে এনে বেঁধে রেখেছে। আজ 3 দিন ভালো করে কোনো খানা পিনা দেয়নি, এভাবেই বেঁধে রেখেছে। অবনীর কথা শুনে মেজাজটা পুরো চটে গেল। জানোয়ারের বাচ্চা রাজ, তোকে তো আজ আমি শেষ করে ফেলবো। কলিজা, তুমি একদম চিন্তা করো না, আমি বেটাকে আজ জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো। অবনীকে কোলে তুলে নিলাম। ওকে কোলে নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি রাজকে গার্ডরা এনে ছাদে শুয়ে রেখেছে। অবনীকে আস্তে করে মাটিতে নামিয়ে দিয়ে সোজা গিয়ে খাটের মধ্যে সজোরে একটা লাথি মারলাম। লাথির চোটে রাজ সোজা গিয়ে মাটির উপরে আছড়ে পড়ল। সাথে সাথে তার ঘুমটা ভেঙে গেল। এই কে কে? তো জম, এই তোরা বেটাকে দড়ি দিয়ে বাঁধ, আর নিচে গিয়ে দেখ কিচেনের রুমে কোনো ছুরি টুরি পাস কিনা। গার্ডরা রোজকে দড়ি দিয়ে বেঁধে ফেলল। তারপর কিচেন রুম থেকে একটা ছুরি এনে আকাশের হাতে দেয়। এবার কই যাবি কুত্তার বাচ্চা? আমার কলেজের দিকে কোন নজর দিয়েছিস তুই? তোকে তো আজ কী যে করবো। ছুরিটা নিয়ে উল্টো করে ডাট দিয়ে রোজের মাথায় সজোরে একটা বাড়ি মারলাম। রাজ দেখি স্টিল বসে আছে। না, তোকে এভাবে না, কোনো হাত দিয়ে আমার কলিজার গায়ে হাত দিয়েছিস। ও তুই তাহলে আকাশ? দেখ আকাশ, তুই কিন্তু জানিস না আমি কে। ভালো ভালোই বলছি ছেড়ে দে আমাকে, না হয় কিন্তু অবনীয়ার তোকে সোজা শেষ করে দিব। তুই জানিস না যে আমার ছেলে পেলে কতটা ভয়ঙ্কর। জানোয়ারের বাচ্চা, আমাকে ভয় দেখাস? আগে নিজে বেঁচে থাকিস কিনা সেটা দেখ। বলেই সজোরে এক কোপ মেরে দিলাম রাজের হাতের মধ্যে। সাথে সাথে হাতের সবকটা আঙ্গুল শরীর থেকে আলাদা হয়ে গেল। রাজ ষাঁড়ের মতো চেঁচিয়ে উঠল সোজা। ওর চিৎকার শুনে আরও রাগ উঠে গেল। অপর হাতেও কোপ দিয়ে সব আঙ্গুল কেটে পড়লাম। তখনই পাশ থেকে অবনী আকাশ বলে ডাক দিয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। সাথে সাথে অবনীর কাছে দৌড়ে গেলাম। এ অবনী, কী হয়েছে তোমার? অবনীর কোনো সারা শব্দ নেই। স্যার বেহুশ হয়ে গেছে মনে হয়, ম্যামকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, আমি ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি, তোর বেটাকে সাইজ করে দে। আকাশ অবনীকে কোলে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে দেয়। অন্যদিকে গার্ডরা রাজকে ছাদের রেলিংয়ের সাথে উল্টো করে ঝুলিয়ে রেখেছে দড়ি দিয়ে বেঁধে। আর দড়ির অপর প্রান্তে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। আগুনে পুড়ে যতটা সময় দড়িটা ছিঁড়ে না যাবে ততটার সময় এই রাজের হায়াত। পরে দড়ি ছিঁড়ে পড়লেই কাম খতম। অবনীকে এনে হসপিটালে অ্যাডমিট করিয়েছি। ডক্টর অবনীকে চেক আপ করে জানালো যে শরীর অতিরিক্ত দুর্বল হয় বেহুশ হয়ে গিয়েছে। অবনীকে স্যালাইন লাগিয়ে দিয়েছে। কিছু সময় পর জ্ঞান ফিরে আসবে। বিকেলের দিকে অবনীর জ্ঞান ফিরে আসে। যাক, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। ডক্টর তাকে হসপিটালে রাখতে বলে। রাত বাজে 9টা। অবনীকে নিজের বাহুডারে নিয়ে শুয়ে আছি। তখনই অবনীর বাবার গার্ড আমাকে ফোন দেয়, যাকে আমি অবনীর বাবার গার্ড হিসেবে নিযুক্ত হতে বলেছি, যাতে করে সব খবর আমি পেতে পারি। সে মূলত আমার লোক। স্যার আপনি তাড়াতাড়ি হসপিটাল থেকে পালান। অবনী বাবার সেনাবাহিনী আপনার হসপিটালে আসছে। তাদেরকে যেন খবর দিয়েছে যে ম্যাম অমুক হসপিটালে আছে। গার্ডের কথা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আল্লাহ, এখন কি করব আমি? অবনী যে আমার বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিন্তু সেনাবাহিনী যদি একবার এসে পড়ে তাহলে তারা আমার কাছ থেকে অবনীকে চিরতরে ছিনিয়ে নিয়ে যাবে। মাথায় যেন কিছুই কাজ করছে না। একদম মেয়েটা অসুস্থ, তার উপরে একটু ঘুমিয়েছে। এখন যদি তার ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে মেয়েটা আরও দুর্বল হয়ে পড়বে। তার প্রচুর রেস্টের প্রয়োজন। কিন্তু অন্যদিকে যে অবনীর বাবাও আসছে। না, যাই হয় হবে, অবনীকে নিয়ে হাসপাতাল থেকে আগে সরে যাওয়া উচিত। অবনীকে আলতোভাবে কোলে উঠিয়ে নিলাম। পরে হসপিটালের অন্য গেট দিয়ে অবনীকে নিয়ে বের হয়ে আসলাম। ড্রাইভারকে বলেছি তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করতে। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। এদিকে অবনী আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে এখনও ঘুমিয়ে আছে।
মেয়েটা যতটুকু পারি আগলে রেখেছি। ওর ঘুমন্ত চেহারাটা কি মারাত্মক! আল্লাহ, অবলক দৃষ্টিতে তাকিয়ে আছি অবনের দিকে। স্যার, বাসার সামনে এসে পড়েছি। ড্রাইভারের কথায় হুঁশ ফিরে আসলো আমার। অবনীকে গাড়ি থেকে নামিয়ে বাসায় নিয়ে গেলাম। মিলি আর আম্মু তো পুরো হতাশ হয়ে আছে। আমাকে দেখতে পেয়ে মিলি দৌড়ে আসে, তারপর বলে, ভাইয়া, ভাবি কেমন আছে? জানি না রে, কারণ ভালো করে ট্রিটমেন্ট করাতে পারেনি ওর আগেই প্রবলেম চলে আসে। আর এখন জোরে কথা বলিস না, ও ঘুমাচ্ছে। আচ্ছা ভাইয়া। অবনীকে নিয়ে গিয়ে খাটের উপর শুয়ে দিলাম। তাকে শুয়ে দিয়ে আসতে ধরলাম, তখনই অবনী চেঁচিয়ে উঠল, এই, আপনি কোথাও যাবেন না, আপনি আমার কাছেই থাকবেন, আপনাকে জড়িয়ে ধরে আমি ঘুমাবো। আল্লাহ, অবনীর ঘুম ভেঙে গেছে কখন? অবনী, তোমার ঘুম ভেঙেছে কখন? কোনো সারা শব্দ নাই। ভালো করে লক্ষ্য করলে দেখলাম অবনীর ঘুমের ঘরেই চেঁচিয়েছে। না, ওকে ছেড়ে উঠে যাওয়া যাবে না এখন। আর তাছাড়া সে আমার হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। অবনীর এমন কাণ্ড দেখে নিজের কাছে অবাক লাগে। করতে চেয়েছিলাম কি, আর হলোটা কি? অবনী যেন আমার পৃথিবীর সর্বপ্রথম দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। মেয়েটার প্রতি অতিরিক্ত মায়া জমে গেছে। অবনীর থুতনিতে কপালে অনেক কয়টা চুমু এঁকে দিলাম। অবনীকে জড়িয়ে ধরে শুয়ে আছে। হঠাৎই মনে হলো অবনীর শরীরের অবস্থা ভালো না। সাথে সাথে অবনীকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে উঠে গেলাম। সে টেরই পেল না। তারপর ডক্টর সাহেবকে ফোন করে অবনীর শরীরের কন্ডিশন বললাম। আচ্ছা, আমি কিছু মেডিসিন আর একটা ফর্মুলা বলে দিচ্ছি। মেডিসিনগুলো সময় মতো পেশেন্টকে দিবেন আর নিয়মগুলো ফলো করবেন। আচ্ছা ডক্টর সাহেব। তারপর ফোন রেখে দিলাম। ডক্টর সাহেব বলেছে অবনীকে ফুল বেড রেস্ট দিতে আর ভিটামিন জাতীয় খাবার খাওয়ানোর জন্য বলেছে। ডক্টরের কথা মতন সমস্ত কিছু ফলো করলাম। রাতে অবনীকে ঘুম থেকে তুলে দুধ খাইয়ে দিলাম। পরে আমি কিছু হালকা খাবার খেয়ে ওকে নিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় অবনীর আগে ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে দেখে মানুষটা তাকে নিজের বুকের মধ্যে নিয়ে রেখেছে। ঘুম থেকে উঠে নিজেকে মানুষটার বুকের মধ্যে দেখতে পেয়ে কি যে খুশি লাগছে তা বলে বোঝাতে পারবো না। মানুষটার প্রতি এতটা দুর্বল কিভাবে যে হয়ে গেলাম তা ভেবেই পাই না। যেই মানুষটা আমায় খারাপ পন্থায় নিজের কাছে জিম্মি করে রেখেছে, আমি সেই মানুষটাকে এতটা ভালোবেসে বসলাম কি করে? নিজের প্রশ্নের উত্তর নিজের কাছেই নেই। তবে এটুকু জানি, যে মানুষটাকে আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চোখের সামনে দেখতে চাই, মরে গেলেও যেন মানুষটার বুকে মাথা রেখে আমি মরতে পারি। মানুষটাকে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। অন্যদিকে আকাশের ঘুম ভাঙে সকাল 10টার দিকে। সে ঘুম থেকে উঠে দেখে অবনী এখনও তার বুকের উপর শুয়ে আছে। অবনীর শরীর নিয়ে খুব চিন্তা হচ্ছে। সকাল বাজে 10টা, সে এখনও আমায় জড়িয়ে ধরে শুয়ে আছে। না, মেয়েটাকে ডেকে ওঠানো দরকার। সকালবেলায় ওর ওষুধ আছে। অবনী, এই অবনী, উঠে পড়ো ঘুম থেকে। আমি তো অনেক আগেই উঠে পড়েছি। অবনীর কথা শুনে তাজ্জব বনে গেলাম পুরো। তুমি তো আমাকে ডাকলে না কেন? ইস, কেন ডাকতে যাব আপনাকে? কত সুন্দর করে ঘুমিয়েছিলেন। আপনার ঘুমন্ত চেহারা দেখে খুব লোভ হচ্ছিল, তাই আপনাকে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়েছি। আরে আমার লক্ষ্মী বউটা রে, দেখি একটু আদর করে দেই। অবনীকে টান দিয়ে আরও কাছে নিয়ে আসলাম। তারপর ওর সমস্ত মুখমণ্ডলে চুমু খেয়েছি। সে তো লজ্জায় শেষ। এই যে, আমার খুব শরম করে, এভাবে কেউ চুমু খায়? হ্যাঁ, লজ্জা পাওয়ার জায়গায় তো চুমু খাইনি। তোমার শরীর ভালো না, তাই ঠোঁটে চুমু দেয়নি। না হয়তো ঠোঁটে চুমু দিতাম। আর ঠোঁটে চুমু দিলে তোমার লজ্জা কোথায় গিয়ে ঠেকতো কে জানে। আপনি না খুব শয়তান। শয়তান ছিলাম না, আপনার কারণে হয়ে গেছি। আচ্ছা হয়েছে, এবার উঠে পারো ঘুম থেকে। তোমার খাবার খাইয়ে দিয়ে আমার অফিসে যেতে হবে। গত কয়েকদিন অফিসে ঠিকঠাক মতন যায়নি, সব কিছু লাঠি উঠে আছে কাজকর্ম। তারপর অবনীকে ফ্রেশ করে দিয়ে খাইয়ে দাইয়ে অফিসে চলে আসলাম। আর সব গার্ড বাসায় রেখেছি অবনীর পাহারায়। 2-1জনকে শুধু সাথে করে নিয়ে এসেছি। অফিসে এসে অনেক কয়েকদিনের জমানো কাজে হাত দিলাম। বসে বসে কাজ করছি আর একটু পর পর ফোন করে অবনীর খোঁজ নিচ্ছি। দুপুরের দিকে কাজকর্ম সব গুছিয়ে রওনা দিলাম বাসার দিকে। হঠাৎ দেখি রাস্তার মাঝে অবনীর বাবা
আরও কয়েকজন মিলে আমার পথ আটকায়। এই যে মিস্টার, গাড়ি থেকে নামেন, স্যার আপনার সাথে কথা বলবেন। অবনীর বাবার ছেলে এসে আমায় গাড়ি থেকে নামতে বলছে। কত বড় বুকের পাটা, আমায় পথ আটকায়। এই যে মিস্টার, আপনার স্যারকে গিয়ে বলেন কোনো কিছু বলার থাকলে আমার সামনে এসে বলতে, আমি গাড়ি থেকে নামবো না। আমার কথা শুনেই অবনীর বাবার কর্মকর্তা চেলা চলে গেল। স্যার, বেলা তো দাপট দেখাচ্ছে, বেটা বলছে যে নামতে পারবে না, আপনাকে গিয়ে কথা বলতে বলছে। কি? সে আমায় তার কাছে যেতে বলে? একে তো অপরাধ করেছে, দ্বিতীয়বার আবার বড় গলায় কথা বলছে। ওয়েট, ওকে আমি দেখছি। অবনীর বাবা তেরে ফুরে আকাশের সামনে আসে। এই যে মিস্টার, আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে কোথায় সেটা আমি কী করে বলবো? ন্যাকামো বাদ দাও, গতকাল হসপিটালের ফুটেজ দেখেছি আমি। তুমি আমার মেয়েকে কোলে করে হসপিটাল থেকে বের হয়ে গিয়েছো। ফালতু কথা বলে নিজের সময় নষ্ট করিয়েন না। আমি আমার বউকে নিয়ে হসপিটাল থেকে বের হয়েছি। রাস্তা ছাড়ুন, আমি বাড়ি যাব। বউ ঘরে অপেক্ষা করছে। এই বেটা, তুই আমার মুখের উপরে কথা বলিস? হ্যাঁ, তুই জানিস আমি কে? আমি এই শহরের নামি দামি বিজনেসম্যান আনিসুজ্জামান। সে আপনি যেই হন, তা দিয়ে আমার কোনো কাজ নেই। আপনি শহরের নাম করা বিজনেসম্যান হতে পারেন, কিন্তু মাথায় রাখবেন আপনার দাপট সবার উপরে চলবে না। আমিও শহরের নাম করা বিজনেসম্যান। আকাশ মাহমুদের নাম শুনেছেন তো? নিজের অবস্থান নিয়ে বড়াই করিয়েন না। তুই অনেকবার বেড়েছিস, তুই জানিস না আমি তোর সাথে কি করতে পারি। আমি ভিডিও ফুটেজ সেনাবাহিনীর হাতে তুলে দিলে তারা তোর পিঠের চামড়া তুলে ফেলবে। আরে জান তো, যাকে দেখানোর দেখান। আকাশ মাহমুদ এসবে ভয় পায় না, আর দোষ ছাড়া সেনাবাহিনী কারোর কোনো ক্ষতি করে না। আমিও কোনো দোষ করিনি। আমি ওর স্ত্রীকে করে তুলে নিয়ে এসেছি, অন্যায়ের কিছুই করিনি। যা পারেন গিয়ে করেন। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট করো। ড্রাইভার আমার কথা মতো গাড়ি স্টার্ট করলো। বাড়াবাড়ি ফলটা কিন্তু ভালো হবে না, আর আমার মেয়েকে তুই কতদিন নিজের কাছে রাখতে পারিস সেটাই আমি দেখব। ওকে, দেখা যাবে। আর হিসাব নিকাশের খাতাটা আমারও অনেক বড়। যেদিন আমি খাতা খুলে হিসাব নিকাশ করতে বসবো, সেদিন সব কটাকে 3.5 হাত মাটির নিচে পৌঁছে দিব। চললাম। সেখান থেকে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে অবনীকে খাইয়ে দিলাম। মেজাজটা পুরো বিগড়ে আছে। এই যে, আপনার কি হয়েছে? এতটা রেগে আছেন কেন? না, কিছু হয়নি। অবনীকে মিথ্যা বললাম, কারণ তার বাবার কথা মনে করিয়ে দিয়ে তার মন খারাপ করে দিতে চাই না। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আমার না বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। আমায় কি একটু তাদের সাথে দেখা করতে দিবেন? অবনীর কথা শুনে ভিতরটা কেমন জানি করে উঠল। চুপ করে আছি, কি বলবো অবনীকে তা খুঁজে পাচ্ছি না। কিছু বলছেন না যে? দেখা তো করতেই পারো, কিন্তু তোমার বাবা যে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। আমার বাবা কিছুই করতে পারবে না। আর আপনার ভরসা আছে তো আমার উপরে? ভরসা না, শুধু মনে প্রাণে বিশ্বাস করি তোমায়। তাহলে ধরে নিন, আমায় আপনার থেকে কেউ আলাদা করতে পারবে না, আমার বাবা যেই হোক না কেন। এইটা মাথায় রাখবেন। আমিও তিনার মেয়ে। তিনার যদি শক্তি থাকে, তিনি আমাকে আটকে রাখবে, এটা মাথায় রাখবেন। ওনার মেয়ে হয়ে আমার শক্তি আছে ওনার থেকে ছুটে আসার। আর আমি যাওয়ার আরেকটা উদ্দেশ্য হলো তেনাদের সাথে আপনাকে নিয়ে কথা বলবো আমি। অবনীর কথা শুনে অনেক বড় একটা ভরসা পেলাম। মেয়েটাকে অনেক দিন হয়েছে এনেছি, আজ অনেক দিন সে তার বাবা মায়ের মুখ দেখে না। আমারও এটা নিয়ে খুব খারাপ লাগে, তাই তাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। তাকে যদি যেতে বারণ করি, হয়তো সে কষ্ট পাবে। যে মেয়ে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েও পালিয়ে যায়নি, সেই মেয়ে অন্তত আমাকে ছেড়ে যাবে না। আর তার আচরণ আমি বুঝে গেছি যে সেও আমায় চায়। আচ্ছা, তাহলে আমি কখন যাব? বিকেলে রেডি হয়ে থেকো, আমি তোমায় তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে আসবো। আচ্ছা। বিকেলবেলায় অবনীকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আসলাম। খুব ভয় হচ্ছিল অবনীকে নিয়ে, কিন্তু অবনীর আচরণে অনেকটা আস্থা পেয়েছি আমি, তাই তাকে যেতে দিয়েছি। আমি জানি অবনী আমাকে ভালোবেসে ফেলেছে। সে আমায় কোনোদিনও ঠকাবে না, তবে গোল্টিবাজি করলে সেটা তার বাবাই করবে। কিন্তু তাতে কোনো আপত্তি নেই। নিজের জিনিসকে নিজের কাছে ছিনিয়ে কী করে আনতে হয় সেটা আমার ভালোই জানা আছে। আর তাছাড়া বাঘের সিংহের লড়াইয়ের সময় চলে এসেছে। অবনীর বাবা যদি কোনো চাল চালে অবনীকে নিয়ে, তাহলে খেলাটা একদম আমিই খেলে নিব। বিকেল পেরিয়ে রাত হয়ে গেল।
অবনীকে ছাড়া কিছুই ভালো লাগছে না। রাতের বেলায় অবনীকে ফোন দিলাম, সে ফোন রিসিভ করলো না। হয়তো ঘুমিয়ে পড়েছে বা ফোন কাছে নেই। আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে চলে গেলাম। অফিসে একদমই মন বসছে না। না, অবনীর সাথে ফোন দিয়ে একটু কথা বলি। ফোনটা হাতে নিয়ে অবনীকে ফোন করলাম, সে তখনও রিসিভ করলো না। এভাবে অনেকবার ট্রাই করেছি, কিন্তু সে ফোন রিসিভ করছে না। মাথা তো পুরো হ্যাং হয়ে গেল। সারাদিন কম হলেও 100 বার কল দিয়েছি, কিন্তু অবনী ফোন রিসিভ করলো না। ইচ্ছে করছে অবনীর বাসায় চলে যায় সোজা, কিন্তু তার বাবার কারণে সেখানেও যাওয়া যাবে না। তিনি তো আমাকে দু চোখের শত্রু মনে করেন। তবে তিনি আমায় যাই মনে করেন না কেন, তবে আমার দিকে থেকে তিনি আমার লাইফের সবচাইতে বড় শত্রু। রাত বাজে 11টা। অবনীর নাম্বারে আবার ফোন দিলাম। তখনই ফোনটা রিসিভ হলো অবনীর। অবনী? আমি অবনী না, তার বাবা। আমার অবনী কোথায়? তার হাতে ফোন দেন। তোর অবনী মানে? মুখ সামলে কথা বলিস। অবনী আমার মেয়ে, আর তার সাথে তোর কোনো কাজ নেই। আমি বলেছি অবনীকে ফোনটা দিন। এই বেটা, গলাবাজি কম কর। একে তো আজ সকালে বড় গলায় কথা বলে আমার রক চটে দিয়েছি, আবার এখনও আমার সাথে বড় গলায় কথা বলছিস? কি সাহস খুব বেড়েছে তোর, হ্যাঁ? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। এই কুত্তার বাচ্চা, অবনীকে ফোন দে, না হয় কিন্তু খালের রক বরাবর কুপিয়ে দিব সোজা। খুব রাগ উঠে গেল অবনীর বাবার কথা শুনে, তাই গালি দিয়ে বসলাম। অবনী, দেখ ছেলের মুখের ব্যবহার কেমন। তোকে তো আগেই বললাম যে ছেলে ব্যবহার কেমন। এবার নিজের চোখের সামনেই প্রমাণ পেলি তো। বাবা, আমার ফোনটা দাও। অবনীর বাবার হাত থেকে সে ফোনটা নিয়ে, আকাশ, আপনাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি আসলে একটা গুন্ডা। আমার সামনেই আমার বাবাকে ধমকি দিচ্ছেন। অবনী কি করব বলো, তোমার সাথে কথা বলতে না পেরে মাথায় রাগ উঠে গেছে। এই যে, আপনার রাগ আপনার কাছেই রাখেন। আর শুনেন, আপনার সাথে আমার আর কোনো কিছুই নেই। তবে হ্যাঁ, আপনাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বাসায় আসার পর আমার বাবা আমাকে সব বুঝিয়েছে। আপনি আমার জোর করে বিয়ে করেছেন। আপনি আমাকে জিম্মি করে আমার মনকে আপনার আয়ত্তে করে নিয়েছেন। এতদিন হয়তো আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, কিন্তু এখন আমি সব কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছি। আর তাছাড়া আমার বাবা মা আপনার সাথে আমার সম্পর্ক মেনে নেবে না। সো আমি আমার বাবা মায়ের অমতে যেতে পারবো না। আমি যদি ওনাদের অমতে গিয়ে কিছু করি, আমার বাবা সোজা স্ট্রোক করে বসবে। এমনিতেও নাকি আমি চলে যাওয়ার পর একবার স্ট্রোক করেছে। এখন যদি আমি বাবার অমতে গিয়ে আপনার সাথে সংসার করি, এবার পাক্কা আমার বাবাকে আমার হারাতে হবে। সরি, আমায় ক্ষমা করবেন। অবনী, তুমি এসব কি বলছো? যা বলছি সত্যি বলছি। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনি আমার জিম্মি করে এই জন্যই বিয়েটা করেছেন, যাতে আমাদের সব সম্পত্তি নিজের নামে করে নিতে পারেন। বাহ, সেই রকমের প্ল্যান সাজিয়েছেন আপনি। আজ যদি বাবা আমায় আপনার প্ল্যানের বিষয় না বলতো, তাহলে তো কোনোদিনই জানতে পারতাম না যে আপনি কত বড় হায়না। ছি, আমার ভাবতেই লজ্জা লাগছে যে কিনা আমি আপনার মতো একটা লোভী মানুষকে ভালোবেসেছিলাম। অবনী, তোমার বাবা সবটাই মিথ্যা বলেছে। এই জানোয়ার, চুপ একদম। আমার বাবার নামে একটাও বাজে কথা আমি শুনবো না। আর আজকের পর এই নাম্বারে যেন ফোন না আসে। আপনার মতো লোভীর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। বাই। অবনী ফোন কেটে দেয়। অবনীর কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। ভেবেছিলাম হয়তো গোলটিবাজি করলে অবনীর বাবা করবে, কিন্তু অবনীও যে এরূপ গোলটিবাজি করবে তা কোনোদিনও ভাবতে পারিনি। তবে হ্যাঁ, অবনীর কথা শুনে বুঝতে বাকি রইল না যে এর পিছনে কলকাঠি অবনীর বাবাই নেড়েছে। খুব কষ্ট হচ্ছে বুকের ভিতরে, ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে। তখনই আম্মু রুমে আসে। বাবা, আমি আগে থেকে জানতাম যে মানুষটা এইরকম কিছু করবে। যে মানুষটা খুন করতে হাত কাঁপে না, সে নিজের স্বার্থের জন্য কি কি করতে পারে তা হয়তো তোর ধারণার বাইরে। কিন্তু আম্মু, এখন কি করব আমি? অবনী যে আমায় ভুল বুঝেছে। আকাশ, কি করবি মানে? প্রতিশোধ নেবে? অনেক দিন তো চুপ ছিলি, এবার প্রতিশোধ নেওয়ার পালা চলে এসেছে।
এমনভাবে প্রতিশোধ নেবে মানুষটার উপরে যাতে করে সে কবরে চলে যায়। হ্যাঁ আম্মু, ঠিক বলেছ। প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে। আনিসুজ্জামান, তুই খালি ওয়েট কর। তোর রক্ত দিয়ে হোলি খেলার সময় চলে এসেছে। তোর জীবনের শেষটা আমার হাতেই হবে। হাতের করগুনে গুনে নিঃশ্বাস নে, আর হয়তো কিছু সময়ের অতিথি তুই দুনিয়ায়। এরপর তোর খেল খতম। তুই আমার সাথে গুলটিবাজি করেছিস তো, এবার দেখবি আসল গুলটিবাজি কাকে বলে। সেদিনই তুই বুঝতে পারবি অপকর্মের ফল কতটা ভয়ঙ্কর। সময়ের অপেক্ষায় বসে আছি আর ভাবছি কিভাবে অবনীকে তার বাবার কাছ থেকে আমার কাছে নিয়ে আসব। কিন্তু কোনো কিছুই যেন মাথায় খেলছে না, কারণ অবনীর বাসায় অনেক কড়া সিকিউরিটি। তাদের মধ্যে দিয়ে গিয়ে অবনীকে তুলে আনা যাবে না, তবে চাইলে লোকজন দিয়ে সেটা আমি করতে পারি। কিন্তু অতিরিক্ত হাঙ্গামা আমি করব না, কারণ এতে দুপক্ষেরই হেস্তন্যস্ত হবে। তাই ঠান্ডা মাথায় একটা প্ল্যান বানালাম। আমার লোক যে আছে অবনীর বাবার বডিগার্ড, তাকে ফোন দিলাম। তার নাম রফিক। স্যার বলেন। রফিক, আমি কী বলি সেটা মন দিয়ে শোনো। অবনীকে যেদিন ওর বাবা কলেজে পাঠাবে সেদিন তুমি আমি ইনফর্ম করবে। আচ্ছা স্যার। আরও কী কী করতে হবে সব কিছু রফিককে শিখিয়ে দিলাম। আজ থেকে 1 সপ্তাহ ধরে সুযোগের অপেক্ষা করছি, কারণ আমি অবনীর বাসায় কোনো হাঙ্গামা করতে চাই না। 10 দিনের মাথায় রফিক আমাকে ফোন দিল। স্যার, ম্যামকে কলেজে পাঠিয়েছি আজকে। ওকে, বাকিটা আমি দেখছি। তা ঠিক আছে, কিন্তু স্যার ম্যামের সাথে অনেক কয়টা বডিগার্ড নিযুক্ত করে দিয়েছেন ম্যামের বাবা। রফিক, তুমি সেটা নিয়ে টেনশন করিও না। তুমি এটা ভালো করে জানো যে আমি কত বড় খেলোয়াড়। জি স্যার। ওকে, তাহলে এখন রাখছি। আর তোমায় কি বলেছি সেটা মাথায় রেখো। তারপর ফোন রেখে দিলাম। পরে আমিও সমস্ত গার্ড নিয়ে কলেজে চলে গেলাম। অবনীকে আজ তুলে নিয়ে আসবো, দেখি আমার থেকে এবার কে আলাদা করে। কলেজে পৌঁছে অবনীকে তুলে আনতে যাব, তখনই তার বাবার ছেলেপেলা আমায় আটকায়। আমি গার্ডদের আগেই বলে দিয়েছি, যাতে করে সবাই কোমরের মধ্যে মেশিন গুঁজে নিয়ে যায়। আর কলেজে গিয়ে যেন সবাই আড়াল হয়ে অবনীর বাবার লোকদেরকে টার্গেট নিয়ে নেয়। এই বেটা, আমরা থাকতে তুই ম্যামের দিকে চোখ তুলে তাকাতে পারবি না। শোন, বাহাদুরি কমিয়ে কর, আর তোরা রাস্তা মাপ। অবনীর সাথে আমার কথা আছে। এই অবনী, তুমি চলো আমার সাথে, তোমায় আমি নিতে এসেছি। এই ছোট লোক, তুই আবার আমার সামনে এসেছিস? তোকে না একবার বলেছি যে তোর সাথে আমার কিছুই নেই। সো সোজা রাস্তা মাপ। অবনী, আমায় জোর করতে বাধ্য করিও না। এই তুই কি বললি? আমরা থাকতে তুই ম্যামের উপর জোর খাটাবি? এটা বলে এই গার্ডটা আকাশকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মেজাজ তো পুরো বিগড়ে গেল। তাও কিছু বললাম না, শান্তভাবে মাটি থেকে উঠে দাঁড়ালাম। দেখ, বেশি বাড়াবাড়ি করিস না। আমার আর অবনীর মাঝে কেউ আসতে যাবি তো সোজা মরবি। এই তুই আমাদের মারবি? হ্যাঁ, দেখেছিস আমরা কয়টা গার্ড এখানে মজুদ আছি, আর তুই একা। কি মারবি তুই আমাদের? তোরা অনেক কয়টা গার্ড একত্রে দেখে খুব বলেই পড়েছে, তাই না? একবার আশেপাশে চোখ পাকিয়ে দেখ তো, কিছু দেখতে পাস কি না। অবনীর গার্ডরা আশেপাশে তাকিয়ে দেখে ওদের সব কয়টা গার্ড নিশানায় দাঁড়িয়ে আছে। কিরে, কিছু দেখতে পেলি? গার্ডরা সবাই চুপসে যায়। কই গেল তোদের মুখে সাউন্ড? এবার দেখা বড় গলা। আগেই বলেছিলাম যে বাড়াবাড়ি করিস না। এখন যদি তোদের গার্ড সব কয়টার মাথার খুলি উড়িয়ে ফেলি, তাহলে কে আসবে তোদের বাঁচাতে? স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। মাপটাপ কোনো কিছু না, এক সাইডে গিয়ে দাঁড়া আর আমাকে আমার কাজ করতে দে। গার্ড সাহেব আমার কথায় এক সাইডে চলে গেল, আর আমি অবনীকে জোর করে তুলে নিলাম। অবনীর কোল থেকে নামার জন্য খুব পিড়াপিড়ি করছে, কিন্তু আমি তাকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি। সে হাজার চাইলেও আমার কোল থেকে নামতে পারবে না। শোন, আমার বউকে আমি নিয়ে গেলাম, আর তোর স্যারকে বলিস তিনার যদি হেডাম থাকে তাহলে আমার থেকে আমার বউকে আলাদা করতে। তারপর সেখান থেকে চলে আসলাম। অবনীকে কোলে নিয়ে এসে গাড়িতে বসিয়েছি। ড্রাইভারকে বললাম গাড়ি ড্রাইভ করতে। তুই আসলে একটা জানোয়ার। তোর মতো মানুষকে কি ভাবে যে আমি ভালোবেসে ফেলেছিলাম তা আল্লাহই জানেন। নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার জন্য আমি এর থেকেও নিচে নামতে পারি। এই জানোয়ার, তোর ওই বাজে মুখে ভালোবাসার নাম নিবি না। তোর মনে ভালোবাসা বলতে কিছুই নেই, তোর ভিতরে আছে শুধু লোভ। আমায় নিজের করে আমার বাবার সম্পত্তি হাতাবি, সেই সব কিছুই
তোর মাথায় ঘুরঘুর করে? অবনী, না জেনে কোনো কথা বলা ঠিক না। এই জানোয়ার, কি জানি না জানি আমি, হ্যাঁ আমি সবটাই জানি। তুই আমায় জোর করে এই জন্যই বিয়ে করেছিস, যাতে আমার বাবার সব সম্পত্তি নিজের করে নিতে পারিস। অবনী, ভেবেচিন্তে কথা বলো। আমার ভিতরে কোনো লোভ নেই। আচ্ছা যাও, এক মুহূর্তের জন্য ধরে নিলাম যে আমি তোমার বাবার সম্পত্তির জন্য তোমায় জিম্মি করেছি, কিন্তু তুমি এটা বলতে পারবে যে যতদিন আমার সাথে ছিলে সেই সময় ভালোবাসার কোনো কমতি তুমি আমার মাঝে দেখেছো? বা কখনো আমার আচরণে এমনটা মনে হয়েছে যে আমি তোমাকে ধোঁকাবাজি করছি? না, তা মনে হয়নি। তবে পরে বাবার কথা শুনে আমি সবটা ভেবে দেখেছি যে তুই বাবার সম্পত্তির জন্য আমায় জিম্মি করেছিস, আমায় ভালোবেসেছিস। অবনী, এই চিনলে আমাকে? এই, একদম ন্যাকামি করবি না। তুই একটা জানোয়ার। তুই আমার সাথে ছলনা করেছিস। তুই যদি সত্যি আমার সাথে ছলনা না করতি, তাহলে তোর হাতে কোনো দিনও আমি ছাড়তাম না। কারণ তোর ছলনাগুলো আমার কাছে দুনিয়ার শ্রেষ্ঠ ভালোবাসা মনে হয়েছিল, তবে সম্পূর্ণটাই মিথ্যা। সব কিছুই এখন আমার চোখের সামনে ক্লিয়ার। অবনী, তোমায় আর আমার কিছুই বলার নেই। তবে অতি শীঘ্রই হয়তো সবটা তুমি জানতে পারবে। তখন তুমি হয়তো বুঝবে যে কে ভুল কে সঠিক। তবে মাথায় রেখো, এখনের বলা কথাগুলো মনের ভিতরে ছুরির মতো আঘাত করেছে। আরে যা, আমার আর কিছুই দেখার বাকি নেই। অবনীকে আর কিছুই বললাম না, ওকে নিয়ে সোজা বাসায় এসে পড়লাম। তখনই একটা অপরিচিত নম্বর থেকে ফোন আসে। হ্যালো বলতেই অপর পাশ থেকে অবনীর বাবা চেঁচিয়ে বলে, কুত্তার বাচ্চা, আমার মেয়েকে তুই আবার উঠিয়ে নিয়ে গেছিস? তুই খালি তৈরি থাক, তোর কি হাল করি আমি এবার তুই দেখবি। সেনাবাহিনী নিয়ে আমি তোর বাসায় আসছি, আর তোর বাপের নাম সহ ভুলিয়ে দেবো আর তোকে আজ। ওকে আয়, আমি তৈরি আছি। আর শোন, বাপের নাম আমার না, তোর নিজেরটা ভুলে যাবি। এটা বলতে না বলতেই ফোনটা কেটে দিল। ঘণ্টাখানিক পর আমার বাসায় কয়েকটা সেনাবাহিনীর গাড়ি আসে, সাথেই অবনীর বাবাও। স্যার, এই জানোয়ারটা আমার সম্পদ হাতানোর জন্য আমার মেয়েকে জোর করে তুলে এনেছে। আকাশ সাহেব, উনি যা বলছেন তা কি ঠিক? পাশে অবনী ছিল, সে দৌড়ে তার বাবার কাছে চলে যায়। না স্যার, আমি আমার বউকে তুলে এনেছি। এই যে কাগজপত্র। বিয়ের কাগজ সেনাবাহিনীর অফিসারের হাতে দিলাম। স্যার, আপনারা কেউ ওর কথায় বিশ্বাস করবেন না। এই ছেলে আমার মেয়েকে জোর করে তুলে এনে বিয়ে করেছে, যাতে করে আমার সমস্ত সম্পত্তি নিজের নামে করতে পারে। আনিসুজ্জামান সাহেব, মুখে লাগাম দেন। আমি শুরু হয়ে গেলে না আপনার জীবনে রশি কেটে যাবে। স্যার, দেখছেন কেমন বেয়াদবের মতো আচরণ করছে আমার সাথে? আকাশ সাহেব, আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন, না হয় আমরা আপনাকে গ্রেপ্তার করব। ওকে স্যার, করছি, একটু সময় দিন। আনিসুজ্জামান সাহেব, এটা মাথায় রাখা উচিত ছিল আপনার যে গর্ত করতে গেলে মাঝে মাঝে কেঁচোর জায়গায় সাপ বেরিয়ে আসে। এই ছেলে, তুই কে বলতে চাস? হ্যাঁ, তুই সাপ? আমি শুধু সাপ না, তোর জীবনের কাল। আমি মনে পড়ে রাহিলের কথা। আকাশের মুখে রাহিলের কথা শুনে অবনীর বাবা থতমত খেয়ে যায়। এই কে কে তুই? আর কে রাহেলা? কোন রাহেলা তোর মনে পড়ছে না? ওকে, আমি মনে করিয়ে দিচ্ছি। আমি তোর ছোট বোন রাহেলার গর্ভের সন্তান, যাকে তুই লোক সমাজের সামনে দুচ্চরিত্রা বলে খিতাব দিয়ে মানুষের হাতে সঁপে দিয়ে মেরে ফেলেছিলি। মনে পড়ছে কিছু? এই ছেলে, কি কি সব আবল তাবল বলছিস তুই? আমি কোনো রাহেলাকে চিনি না। ওকে, আমি মনে করিয়ে দিচ্ছি। স্যার, আমার মা ছিল এই লোভী লোকটার ছোট বোন। আমার বাবা ছিল এক সময়ের এই শহরের বড় নামকরা বিজনেসম্যান, যার নাম ছিল আরিফ, যাকে রাতের বেলা মানুষ দিয়ে খুন করানো হয়। সেনাবাহিনীর অফিসার আকাশের মুখে বিজনেসম্যান আরিফ সাহেবের কথা শুনে অবাক হয়ে যায়। তুমি সেই আরিফ সাহেবের ছেলে, যাকে রাতের বেলায় কয়েকজন মিলে খুন করে ফেলে রেখে চলে গিয়েছিল, যেই খুনের আসামিদের এখনো পর্যন্ত প্রশাসন ধরতে পারেনি? হ্যাঁ, আমি তারই ছেলে। আমার বাবার সম্পদের লোভে পড়েই এই লোকটা আমার বাবাকে মানুষ দিয়ে খুন করিয়েছে। শুধু তাই নয়, আমার বাবাকে মারার পর যখন আমার মায়ের জন্য আমার বাবার সম্পত্তি নিজের নামে করতে পারছিল না, তখন আমার মাকে লোকসমাজের সামনে নষ্টা বলে ছেড়ে দেয়। আর লোকসমাজ এই লোকের কথায় সেসব বিশ্বাস করে আমার মাকে পাথর নিক্ষেপ করে মারে। আকাশের মুখে এসব কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে আকাশের দিকে, বিশেষ করে অবনী। সে তো যেন আকাশের কথাগুলো নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। স্যার, এই ছেলে সব মিথ্যা বলছে।
সব কিছুই আমার নামে বানিয়ে বানিয়ে বলছে, যাতে করে আমার উপরে সব দোষ চাপিয়ে দিতে পারে। স্যার, কে সত্যি বলছে আর কে মিথ্যা সেটার প্রমাণ আমি দিচ্ছি। গার্ডকে ফোন করলাম, যে অবনীদের বাসায় আমার কথায় কাজ নিয়েছিল। রফিক ভাই, তোমাকে যার কথা বলেছিলাম তুমি তাকে নিয়ে একটু আমার বাসায় জলদি আসো। 30 মিনিটের মধ্যে রফিক মানুষটাকে নিয়ে আমার বাসায় আসলো। সেই মানুষটাকে দেখে সবাই ভূত দেখার মতো চমকে আছে। অবনী আর তার বাবা তো হুশ উড়ে গেছে। মানুষটা আর কেউ না, অবনীর মা। খালাম্মা, আজ আপনাকে একটা কথা বলি। আপনি যদি সারা জীবন কোনো আসামিকে বাঁচিয়ে তার সাথে সংসার করতে চান, তাহলে কিন্তু সমানভাবে দোষী আপনিও। আর একটা কথা মাথায় রাখবেন, আপনার গর্ভেও সন্তান হয়েছে, আপনি কোনো সন্তানের মা। আমিও আপনার ছেলের মতো। আজ যদি আপনার ছেলের উপরে কেউ অত্যাচার করে, তাহলে আপনি কি প্রতিবাদ করবেন না, অন্যায় সাপোর্ট করবেন? অবনীর মা থরথর করে কাঁপতে শুরু করে। তিনার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। তিনি একবার আকাশের দিকে তাকাচ্ছেন, আর একবার তিনার হাজবেন্ডের দিকে। এই যে ম্যাম, আপনার কিছু বলার থাকলে আপনি আমাদের নির্ভয়ে বলুন। অবনীর মা তাও চুপ করে আছেন। আন্টি, আপনার কাছে হাত জোর করছি আমি আপনার পেটের সন্তান হলে আপনি কি এভাবে চুপ করে থাকতেন? আন্টি, আপনি আজ যদি মুখ না খোলেন, তাহলে কোনো দিন আমি ন্যায় বিচার পাবো না। তবে মাথায় রাখবেন, খোদার দুয়ারে আপনিও কোনো দিন মাপ পাবেন না অন্যায়ের পক্ষ নিয়ে। হ্যাঁ স্যার, আমার অনেক কিছু বলার আছে। আমার স্বামী সম্পদের জন্য আকাশের মা বাবাকে খুন করে, শুধু খুন না, নির্যাতন করে, তাদের মারে। আমি এতদিন কাউকে কিচ্ছু বলিনি, কারণ স্বামীর মন খুশি করতে পারলে জান্নাত মেলে। আমি তাই চুপ ছিলাম। কিন্তু আজ আকাশ আমায় সেই খোদার নাম নিয়ে কিছু বলেছে। আজ যদি আমি মুখ না খুলি, তাহলে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতর ব্যক্তিটা হব আমি। আর এই নিকৃষ্টতার জন্য খোদা আমায় কোনোদিনও মাফ করবেন না। অবনীর মায়ের জবানবন্দি শুনে উপস্থিত যারা ছিল তাদের চোখে যেন কপালে উঠে গেছে। বিশেষ করে অবনী আর তার বাবার। সেনাবাহিনী অবনীর বাবাকে সাথে সাথে গ্রেপ্তার করে। এতটা সময় অবনী চুপ ছিল। আনিসুজ্জামান সাহেব, আপনাকে গ্রেপ্তার করা হলো। স্যার, একটু ওয়েট, মানুষটাকে আমার কিছু কথা বলার আছে। এই যে মিস্টার আনিসুজ্জামান, আজ আপনাকে কিছু কথা বলতে খুব ইচ্ছে করছে। এতদিন আমাদেরকে অসৎ উপার্জনের টাকা পয়সা দিয়ে লালন পালন করার জন্য খোদা আপনার বিচার করুক। আর আপনার মতন জঘন্য পিতার ঘরে কোনো মায়ের সন্তান না জন্মাক। ছি, আপনি আমার বাবা, এটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। স্যার, এই জঘন্য লোকটাকে আপনারা আমার চোখের সামনে থেকে নিয়ে যান। সেনাবাহিনী অবনীর বাবাকে ধরে নিয়ে যায়। তিনাকে ধরে নিয়ে যাওয়ার পর কান্নার রোল পড়ে যায় সেখানে। অবনীর মা আর অবনী ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দেয়। অবনীর কান্না দেখে যেন ভিতরটা ফেটে যাচ্ছে। কাঁদুক, আরও কাঁদুক। তখন আমারও খুব কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু সে আমায় সামলায়নি, বরং আরও টানা মেরেছে। মেয়েটা কান্না করতে করতে হেসকি উঠে যায়। এবার আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ে অবনীর কাছে গেলাম। আরে পাগলি, এত কান্না করছো কেন? আকাশ, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আরে ক্ষমার কি আছে এখানে? যে দোষ করেছে সে শাস্তি পেয়েছে। হ্যাঁ, কিন্তু দোষ আমিও করেছি। তোমার উপরে কত নানা রকমের আরোপ লাগিয়েছি। আরে তুমি তো না জেনে লাগিয়েছো। যাই হোক আকাশ, আমি আর কোনোদিনও তোমার সামনে দাঁড়াতে পারবো না। অবনী, আমি কিছুই মনে করিনি। হয়তো একটু কষ্ট লেগেছে মনে, কিন্তু এখন সব ওকে। আকাশ, আমি আর এই মুখ তোমাকে দেখাতে পারবো না। একে তো তোমার বাবা মায়ের খুঁড়ি মেয়ে, দ্বিতীয়ত তোমার নানান অপবাদ দিয়েছি আমি। অবনী, পাগলামো করো না। আকাশ, আমি তোমার জীবন থেকে সরে যাব, চিরতরে সরে যাব। তোমায় ভালোবেসেছি, তারপর তোমার ঘৃণা করেছি কোনো কারণ ছাড়াই। এখন সব কিছুই চোখের সামনে ক্লিয়ার হয়ে গেছে। তোমায় শুধু হেট করেছি আমি, কিন্তু বিশ্বাস করো, তোমায় নিয়ে এখন মনের মধ্যে খুব ঘূর্ণিঝড় বইছে। তবে এটাই আমার শাস্তি। আমি তোমায় যেই কষ্ট দিয়েছি, সেই কষ্ট এখন আমি নিজেকে দিব। অবনী, কি বলছো বলতা বল? আকাশ, আমায় ক্ষমা করে দাও, আমি চলে যাচ্ছি।
তোমার থেকে অনেক দূরে। এই কলঙ্কিত মুখ আমি আর কোনোদিন তোমায় দেখাবো না। এটা বলেই অবনী হাঁটা দিয়ে ঘর থেকে বের হয়ে যেতে ধরে। কয়েক কদম যেতেই সে মাথা ঘুরিয়ে ফ্লোরের উপর পড়ে যায়। এরপর তার আর কিছুই মনে নেই। অবনী ফ্লোরের উপরে পড়েনি, তার আগেই আকাশ তাকে ধরে ফেলেছে। আম্মু, তোমরা আন্টিকে সামলাও, আমি অবনীকে নিয়ে হসপিটালে যাচ্ছি। অবনীকে হসপিটালে নিয়ে আসলাম। ডক্টর অবনীর কন্ডিশন দেখে মুচকি মুচকি হাসছে। ডক্টর, অবনীর কী হয়েছে? আপনি বাবা হতে চলেছেন, আর চিন্তার কোনো কারণ নেই। অতিরিক্ত প্রেশার পড়েছে দেমাগে, তাই বেহুশ হয়ে গিয়েছে। কিছু সময়ের মধ্যে তার জ্ঞান ফিরে আসবে। তারপর ডক্টর চলে যায়। একটু পর অবনীর জ্ঞান ফিরে আসে। সে চোখ খুলে দেখতে পায় আকাশ তার সামনে বসে আছে। এই যে, আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন? আমাকে ছেড়ে দিন, আমি নিজেকে শাস্তি দিব আপনার থেকে নিজেকে দূরে সরিয়ে। একটা থাপ্পড় দিয়ে গালের সব করে দাঁত ফেলাইয়া দিব তোর। চুপ একদম, আর একটা বাজে কথা বলবি না। অবনী ভয়ে চুপ হয়ে যায়। আমি তো আপনাকে কষ্ট দিয়েছি, তারপরেও আপনি আমাকে নিজের কাছে কেন আগলে রাখতে চাইছেন? কারণ তুমি আর এখন একা নও, তোমার পেটে আমাদের বাবু রয়েছে। আর তাছাড়া ভালোবাসার মানুষের ভুল ত্রুটি ক্ষমা করা, এটাও এক ধরনের ভালোবাসা। সত্যি আপনার মতো মানুষ হয় না। হ্যাঁ, আমার মতো মানুষ হয় না। এখন যদি আর একবার আপনি বলো, তাহলে থাপ্পড়ে সব কথার দাঁত ফেলে দিব। কই বাসায় তো আমায় কত সুন্দর করে তুমি বলছিলে, তো এখন কেন আপনি? তখন কি বলেছি তা নিজেও জানি না। আচ্ছা, জানা লাগবে না। এখন খালি এটা জেনে নাও যে আপনি বললে তোমার খবর করে দিব। এখন থেকে তুমি বলবে। আচ্ছা। এখন মহারানীকে একটু জড়িয়ে ধরি। হ্যাঁ ধরো, বারণ করেছি কে? সাথে সাথে অবনীকে জড়িয়ে ধরলাম। অবনী তো সেই খুশি। মহারানীকে খুশি করার জন্য কয়েকটা পাপ্পি ঝাপ্পি মেরে দিলাম। সে তো পুরো একদম লজ্জায় লাল হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করছি গল্পটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গল্পটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।